আজকে আমরা হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার আলোচনা করব। প্রথম চ্যাপ্টার আলোচনা করব এবং তার সাথে সাথেই আমরা আজকে আলোচনা করব যে আমাদের যে পড়াশোনার মধ্যে আমাদের কিভাবে পড়তে হবে সেগুলো সম্পর্কে আমি বলেছিলাম যে কিছু কিছু এই যে ক্লাসগুলো বেশিরভাগ থাকবে সেগুলো অনেকটাই বেসিক থাকবে। এবার বেসিক গুলো না পড়লে আমরা কিন্তু অ্যাডভান্স কাজকর্ম বা অ্যাডভান্স পড়াশোনা আমরা করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু যে পড়াশোনাটা কিন্তু একটু ভালোভাবে খেয়াল করে পড়তে হবে। আমি তোমাদের একটা নোটস পিডিএফ ফরম্যাটে দিয়ে দেবো, যেখানে তোমরা অবভিয়াসলি পড়তে পারবে। কিন্তু তারপরেও তোমাদের কিন্তু একটা দায়িত্ব থাকবে এগুলোকে পড়া। বেসিক কোনো বই, যে কোনো বই তোমরা ফলো করতে পারো, যে কোনো স্ট্যান্ডার্ড কোনো বই ফলো করতে পারো। তো নোটস সবসময়ই থাকবে, নোটস নিয়ে কোনো সমস্যা হবে না, পিডিএফ তোমরা পেয়ে যাবে। কিন্তু শুধুমাত্র যে পিডিএফটা পড়বো সেই মানসিকতা কখনো রেখো না, এর বাইরে কিন্তু পড়তে হবে। কারণ আজকালকার যে কোশ্চেন আসছে সেগুলো কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ডাইজ ফর্মে আসে। ওকে, তো যাই হোক, আমরা যে ভারতের ইতিহাস, আমাদের পৃথিবীর ওয়ার্ল্ড হিস্ট্রিও হয় আর ইন্ডিয়ান হিস্ট্রিও হয়। তো আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে হবে না, আমাদের শুধুমাত্র পড়তে হবে ইন্ডিয়ান হিস্ট্রি বা ভারতের ইতিহাস সম্পর্কেই পড়তে হবে। তো ভারতের ইতিহাসটা আমরা জেনারেলি তিনটে যুগে ভাগ করে থাকি: প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। প্রাচীন যুগ বলতে আমরা বলি সাধারণত হরপ্পা সভ্যতা থেকে ভারতে ইসলামের আগমন, যেটা 1712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম যখন ভারত আক্রমণ করেছিল সেই টাইমটা পর্যন্ত আমরা এটাকে প্রাচীন যুগ বলে থাকি। এবার এটা সবসময় মাথার মধ্যে রাখবে যে এটা কোনো বাউন্ডারি নয় যে স্যার এর আগেটা প্রাচীন, এর পরের জায়গাটা মধ্য, এর পরের আধুনিক। এইভাবে কোনো বাউন্ডারি কিন্তু কখনোই এস্টাবলিশ হিস্ট্রির মধ্যে করবেন। তার কারণ বিভিন্ন দিক থেকে যদি আমরা দেখতে যাই, এগুলোর বাউন্ডারি আলাদা আলাদা হয়ে যায়। মানে আমরা যদি লিপির ধরনের উপর ভিত্তি করি তখন এই ভাগটা অন্যরকম হবে। আমরা যদি পলিটিক্যাল বা রাজনৈতিক দিক থেকে দেখি তখন এটা কিন্তু আলাদা হয়ে যায়। অর্থাৎ এগুলোর কোনো পার্টিকুলার কোনো বাউন্ডারি হয় না, কিন্তু ঘটনার ভিত্তিতে আমরা এগুলোকে ভাগ করে দিই। আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে। ওকে, তো স্যার এটা তো প্রাচীন যুগে ছিল, মধ্য যুগে কেন হলো, এরকম ব্যাপার কিন্তু নয়। এইভাবে কখনো স্ট্রিক্টলি মানসিকতা রাখবে না, তারা কিন্তু হিস্ট্রি পড়তে গিয়ে সমস্যার মধ্যে পড়বে। এবার আমি জেনারেল ভাবে একটা জিনিস তোমাদের বোঝাচ্ছি বা বলছি, যেটা মাথার মধ্যে রাখবে, তাহলে পরবর্তীকালে পড়তে গিয়ে তোমরা কিন্তু সুবিধা পাবে। কি? প্রাচীন যুগ আর মধ্যযুগ আর আধুনিক যুগকে আমরা কিসের ভিত্তিতে ভাগ করি? মধ্যযুগ বলে কোনো যুগ হয় না। ঠিক আছে, খুব ভালো করে কথাটা শুনবে। মধ্যযুগ বলে কিন্তু কোনো যুগ হয় না। বলবে স্যার এই আবার কি কথা, আমরা যে মধ্যযুগ পড়ছি। মধ্যযুগ বা সমস্ত জায়গায় যে মিডল এজ বা মধ্যযুগ হয়, এটা সাধারণত দুটো যুগের একটা ট্রানজিশন পিরিয়ড। মানে দুটো রাস্তা, এটা যদি এ রাস্তা মনে করি আর এটা যদি বি রাস্তা মনে করি, দুটো রাস্তার মধ্যে সংযোগ করার জন্য, দুটো জায়গার মধ্যে সংযোগ করার জন্য রাস্তা যেটা হয় সেটাকে মধ্য বলা হয়ে থাকে। অর্থাৎ মধ্যযুগ বলে কিন্তু কোনো যুগ হয় না। যেই যুগটা প্রাচীন যুগ আর আধুনিক যুগের মধ্যে সেতু তৈরি করে সেটাকে আমরা মধ্যযুগ বলে থাকি। মধ্যযুগ বলে আলাদা কিন্তু কোনো যুগ হয় না। অর্থাৎ জিনিসটা সম্পর্কে বুঝবে যে আমরা এটাকে ব্রডলি ক্লাসিফাইড করে থাকি, কিন্তু এইভাবে কিন্তু আমরা এটাকে ক্লাসিফাইড বা মধ্যযুগ হিসেবে কোনো যুগ বলতে পারি না। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। তবে আমরা যতটুকু বুঝি সেই রেসপেক্টে আমরা ঠিক আছে প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। এবার প্রাচীন যুগকে তাহলে আমরা হরপ্পা বা মহেঞ্জোদারো সভ্যতা থেকে ইসলামের, ভারতে ইসলামদের আগমন, এটা মোহাম্মদ বিন কাসেম, আমরা পরে পড়বো আগমন। মধ্যযুগকে আমরা বলে থাকি, মধ্যযুগকে আমরা বলে থাকি যে ভারতে ইসলামের আগমন থেকে ইউরোপীয়দের ভারতে আগমন। এবার দেখো এই জায়গাটা একটা সাল দেওয়া আছে, দেখো 1700 সাল। তার কারণ এখানে দেখো সালটা ভুল। বললে স্যার ভুল তাহলে আপনি দিয়েছেন কেন? 1707 বা ভারতে ইউরোপীয়দের আগমন কিন্তু নয়। ইউরোপীয়দের ভারতে আগমনের যদি আমরা সাল কনসিডার করতে যাই, সেটা 1498। কে এসেছিল ভারতে? ভাস্কো ডা গামা, পর্তুগিজ নাবিক হিসাবে ভাস্কো ডা গামা ভারতে এসেছিল। এবার 1498 এসেছিল। এরপর ইংরেজরা এসেছিল 1600 খ্রিস্টাব্দে। ইংল্যান্ডরা এসেছিল, ভাস্কো ডা গামা পর্তুগিজ ছিল। আর
ইংল্যান্ড থেকে এসেছিল তোমার হচ্ছে ১৬০০ খ্রিস্টাব্দে, তাহলে বলবে যে ১৭০৭ কি হয়েছিল? কেউ বলতে পারবে ১৭০৭ কি হয়েছিল? বলো, বলা উচিত। স্যার বলো, ঔরঙ্গজেবের পারবে? মৃত্যু হয়েছিল। মুঘল ঔরঙ্গজেবের সাম্রাজ্যের। মৃত্যু হয়েছে। না, মুঘল সাম্রাজ্যের পতন বলাটা তো বাবা ভুল। এখানে বলতে হবে ঔরঙ্গজেবের ডেথ। কারণ মুঘল সাম্রাজ্যের যে পতন, ঠিক আছে? সেটা কিন্তু ১৮৫৮, 1858। তার কারণ যখন শেষ যে ১৮৫৭ বা ৫৮ই বলবো, কারণ যখন বাহাদুর শাহকে ডিপোর্ট করা হলো সেই টাইম। ঔরঙ্গজেবের মৃত্যু, এই টাইমটাকে আমরা বলে থাকি। কারণ ঔরঙ্গজেবের মৃত্যুর পরে কি হয়েছিল, আমাদের যে রাজা রাজরার যে ব্যাপার সেটা এন্ড হয়েছিল। সেই কারণে এটাকে আমরা মধ্যযুগ বলি। তাহলে এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এই টাইমটাকে কিন্তু আমরা বলছি যুগ হিসাবে, কিন্তু এটাকে আমরা যুগ হিসাবে কনসিডার করতে পারি না। ওকে? আর আধুনিক যুগ কি? ইউরোপীয়দের আগমন, মানে যেটাকে আমরা ১৬০০ মানে বলতে পারি, অথবা ১৪৯৮ বলতে পারি। কারণ এই কথাটাই আমি বলতে চাইছি যে কোন রকমের স্ট্রিক্ট কোনো কিছু ট্রানজিশন পিরিয়ড রেখো না যে স্যার এটাই হবে, এই ভাগটাই তো করেছি, এটাই ঠিক, এরকম কিছু নয় কিন্তু। ওকে? তাহলে আমি তোমাদেরকে যে ডিভিশন এটা সম্পর্কে বোঝাতে পেরেছি? বলো, বুঝতে পারলাম প্রত্যেককে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। এবার আমরা সরাসরি আসি যে আমাদের যখন হিস্ট্রি পড়তে যাব তখন আমাদের কিন্তু হিস্ট্রি বা ইতিহাসের কিছু টার্ম বা কিছু যুগ সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমত যেটাকে আমরা বলি প্রাক ইতিহাস, অর্থাৎ ইতিহাস শুরুর আগের সময়। এবার এই ইতিহাস কথাটা বলতে গেলে না আমাদের মধ্যে না অনেক কিছু কনফিউশন আছে যে ইতিহাস আমরা কোন জিনিসটাকে বলে থাকি। যেমন একটু আমি একটা জিনিস একটু আলোচনা করছি যে আমরা যদি একটা কোনো জিনিসকে বলি যে মহাভারত, ঠিক আছে, বা রামায়ণ, এগুলোকে তোমরা কি বলবে? বলবে না স্যার এগুলো ইতিহাস নয়, এগুলো কি মাইথোলজি। আমরা বলে থাকি তো মাইথোলজি, কিন্তু এগুলোর মধ্যে কোনো এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা যে এগুলো মাইথোলজি। এগুলোকে কিন্তু আমাদের যারা রাইটাররা তারা কিন্তু মহাভারত রামায়ণকে হিস্ট্রি হিসেবে বলেছেন। কিন্তু আমাদের যখন মেকলে থেকে শুরু করে তারপর আমাদের হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, নুরুল হাসান, এরা এই জিনিসগুলোকে হিস্ট্রি না বলে মাইথোলজি হিসেবে আমাদেরকে শুনিয়েছে। ঠিক আছে? সেই কারণে আজকে যদি কোনো কিছু রামায়ণ মহাভারতের কথা বলা হয়, আজকে আমাদের কাছে মনে হয় এগুলো তো গল্প, এগুলো কোনো সত্য নয়। কিন্তু এগুলোকে রাইটার যারা ছিলেন, তুলসীদাস থেকে শুরু করে প্রত্যেকে এগুলোকে কিন্তু হিস্ট্রি বা ইতিহাস বলেছে। ওকে? তো এটা আমাদের কিন্তু জিনিসটা বুঝতে হবে। এবার তাহলে ইতিহাসকে আমরা কি বলি? প্রথমত প্রাক ইতিহাস আমরা বলেছি। প্রাক ইতিহাস মানে কি? যেটাকে আমরা বলে থাকি প্রি হিস্ট্রি। এবার প্রি হিস্ট্রি বলতে কি? এই জায়গাটাকে আমরা বলছি যে সময়ের কোনো লিখিত রেকর্ড নেই। এবার কি দেখো, প্রথম অবস্থায় মানুষ কিন্তু লেখাপড়া মানে লেখাপড়া জানতো না এটা বলা ভুল। কিন্তু লিখিত রেকর্ড নেই। মানে সাপোজ ধরো আজকে আমরা যদি যখন আমাদের অনলাইনের যুগ এসছে, এখন তো আমাদের অনলাইনের যুগ, আমাদের যা হয় আমাদের সমস্ত কিছু অনলাইনে হয়। ফলে কি হবে দেখো, অনলাইনে যখন সমস্ত কিছু হয়ে যাচ্ছে কিছুদিন পরে দেখো আর কোনো বই বা রেকর্ড লেখার কোনো কিছু থাকবে না, কোনো কিছু রিটেন থাকবে না, সব কি হয়ে যাবে অনলাইনে, সবকিছু ক্লাউড স্টোরেজ হতে থাকবে। বই বলে এরপর আর কিছুদিন পরে থাকবে না। ফলে কি হবে, এরপর যখন সমস্ত ইন্টারনেট বা নেটওয়ার্ক ক্র্যাশ করে যাবে, কোনো কিছু কেউ যদি এগুলোকে রিড করতে বা দেখতে না পারে, তখন তার কি আর কোনো লিখিত রেকর্ড থাকবে? কিছুদিন পরে থাকবে না। তার মানে কোনো জিনিস লিখিত নেই মানে যে সেটা হয়নি সেটা কিন্তু ভুল কথা। অর্থাৎ যে জিনিস লিখিত নেই সেটাও কিন্তু আমাদের হিস্ট্রি, সেটাকে আমরা বলি প্রি হিস্ট্রি। মানে যখন মানুষ না লিখে নিজেদের সময় জীবনযাপন করেছে, সেগুলোর মধ্যে আমরা বৈদিক যুগের আগের সময়কে বলি। এছাড়া আমাদের যে বিভিন্ন প্রস্তর যুগ, প্রস্তর যুগ মানে এই যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক আজকে আমি বলবো, প্রস্তর যুগে মানুষ কি লেখাপড়া জানতো? জানতো না। কারণ সেই সময় কোনো কিছু লেখা বা ভাষার আবিষ্কার হয়নি। ফলে সেই সময় কি মানুষ তাহলে বাঁচতো না? না, সেই সময় মানুষ ছিল না? অবশ্যই ছিল। সেই জায়গাটাকে আমরা বলি প্রি হিস্ট্রি বা প্রাক ইতিহাস, যার কোনো লিখিত রেকর্ড নেই। আরেকটা ভাগ আমরা বলি প্রোটো হিস্ট্রি। সেই জায়গায় আমরা কোন জিনিসটাকে প্রোটো হিস্ট্রি বলে থাকি? আমরা প্রোটো হিস্ট্রি বলি সেই সময়টাকে যার লিখিত রেকর্ড আছে, যার রেকর্ড আমাদের কাছে আছে, লিখিত আছে, কিন্তু সেটা আমরা এখনো পাঠোদ্ধার করতে পারি। মানে সেগুলোকে আমরা ডেসিফারেট বা ডিকোড করতে পারিনি। যেরকম কি,
সিন্ধু সভ্যতার আমরা যদি লিপির কথা বলি, সিন্ধু সভ্যতা থেকে আমরা লিপি পেয়েছি বা স্ক্রিপ্ট পেয়েছি, কিন্তু সেগুলো আমরা লিখতে পারি না। মানে আজকের দিনে আমরা জার্মান পড়ছি, তারপর আমরা মানে পার্সিয়ান পড়ছি, সবকিছু পড়ছি, বাংলা পড়ছি। কেন? তোমাকে কোনো একজন একটা ছোট বাচ্চা যে কোনোদিন পড়াশোনা শেখেনি, তাকে যদি আমি লিখে দিই যে এটা লিখে দিয়ে বলি কি লিখা আছে বলো? সে কি পড়তে পারবে? যে কোনোদিন অক্ষর শেখেনি? নিশ্চয়ই পারবে না। তাহলে সেই সময় যে অক্ষর বা হরফগুলো ছিল, সেগুলো কি মানে কিভাবে লেখা হতো সেটা আমরা পাইনি। কিন্তু তার লিখিত এভিডেন্স আমরা পেয়েছি। সেই জায়গাটাকে আমরা বলি কি প্রোটো হিস্ট্রি বলি। মানে যারা আমরা লিখিত পেয়েছি, লিখিত রেকর্ড পেয়েছি, কিন্তু পাঠোদ্ধার আমরা করতে পারিনি। সেরকম কি আমাদের সিন্ধু লিপি। সিন্ধু লিপি কি হয়েছে? আমরা লিখিত পেয়েছি, কিন্তু সেগুলোর আমরা পাঠোদ্ধার করতে পারিনি। সেটাকে আমরা সিন্ধু লিপি বলে থাকি। ওকে, সেটাকে আমরা প্রোটো হিস্ট্রির মধ্যে বলে থাকি। আরেকটা হচ্ছে কি ঐতিহাসিক সময়কাল, হিস্টোরিক্যাল টাইম বা হিস্টোরিক্যাল পিরিয়ড। এটাকে আমরা কি বলে থাকি? যেগুলোকে আমরা লিখতেও মানে লেখাগুলোও পেয়েছি এবং সেগুলোকে আমরা পাঠোদ্ধার করতেও পেরেছি। যেগুলো বিভিন্ন শিলালিপি, অশোকের শিলালিপি বলো বা অন্যান্য যেসব শিলালিপি বলো, সেগুলো আমরা লিখিতও পেয়েছি, বা বিভিন্ন বুকস বলো, সেগুলোর আমরা লিখিতও পেয়েছি এবং সেগুলোকে আমরা পাঠোদ্ধার করতেও পেরেছি। সেগুলোকে আমরা হিস্টোরিক টাইম পিরিয়ড বলে থাকি, হিস্টোরিক পিরিয়ড বলে থাকি। এবার দেখো আমাদের ক্ষেত্রে হিস্ট্রিকে এইভাবে যে তাহলে প্রাচীন যুগে, এবার দেখো হঠাৎ করে আমাদের ক্ষেত্রে একটা মনে হতে পারে যে আমরা যখন ইতিহাস পড়তে বসি, তখন কি হলো, প্রথমেই পড়ানো হলো প্রথম সভ্যতা হরপ্পা সভ্যতা বা মহেঞ্জোদারো সভ্যতা। এবার একটা জিনিস দেখে আমাদের অবাক লাগে না যে মানুষ কোথা থেকে এলো, কি এলো? এবার হচ্ছে দেখো প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিকের পরে হঠাৎ করে মানুষ মহেঞ্জোদারো আর হরপ্পার মতো অ্যাডভান্স সিভিলাইজেশন হয়ে গেল। মানে মানুষ আগে বনে থাকতো, জঙ্গলে থাকতো, সেখান থেকে আস্তে আস্তে তারা মানে শহরে আসা শুরু করলো। শহরে আসার পরেই তারা এমন একটা নগর পরিকল্পনা শুরু করলো যেটা মোস্ট অ্যাডভান্স। মানে এটা দেখতে আমাদের খুব মানে অবাক লাগা উচিত নয় যে হঠাৎ করে এত অ্যাডভান্স কি করে হরপ্পা সভ্যতা বা সিভিলাইজেশন হয়ে গেল। তবে নিশ্চয়ই মাঝে কিছু গ্যাপ ছিল, সেই গ্যাপ গুলো আমরা এখনো আবিষ্কার করতে পারিনি। সেই কারণে আমাদের ক্ষেত্রে হিস্ট্রি যখন পড়ি তখন আমরা এই গ্যাপ গুলো বুঝতে পারি। ওকে, এবার দেখো এই গ্যাপ গুলো ফিল আপ করার যে পূর্ণ করার দায়িত্ব নিশ্চয়ই এখন আমাদের না। ওকে, এগুলো প্রেজেন্টলি আমরা কি করব? ওকে, তো এগুলোর জন্য আমরা কি করব প্রেজেন্টলি? এই কারণে আমরা কি করব? এই কারণে আমাদেরকে এগুলোর মানে যতটা আমাদের প্রয়োজন বা যেগুলো আমাদের লিখেছে সেগুলো আমরা জানবো। এবার প্রথমেই আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। এবার আমাদের যে সব থেকে প্রাচীন মানুষের যে জীবাশ্ম, সেটা আমরা আফ্রিকাতে পেয়েছি। আফ্রিকাকে বলা হয়, বা আফ্রিকায় প্রায় 42 লক্ষ বছর আগে মানুষের জীবাশ্ম পাওয়া গেছে। যে মানুষদের যে আগমন, সেটা 42 লাখ ইয়ার আগে বলা হয়ে থাকে। এবার এগুলো অনেক কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে, এগুলো নিয়ে আমি খুব বেশি আলোচনা করছি না বা এগুলোর কথা বলছি না, যেগুলো বিভিন্ন রয়েছে। এবার জেনারেলি যে পৃথিবীতে যদি মানুষের আবির্ভাবের কথা বলা হয়, সেটা দুটো জায়গায় দুরকম ভাবে হয়েছে। আমরা যদি প্রেজেন্টলি বলি দুটো জায়গায় দুরকম ভাবে। একটা কি, একটা আমাদের আফ্রিকাকে কেন্দ্র করে। এই আফ্রিকাকে কেন্দ্র করে যে মানুষদের আবির্ভাব হয়েছিল, তারা সেখান থেকে, এবার আমরা হয়তো জানি যে আফ্রিকার একটা অংশ ভেঙে গিয়ে আমাদের ইন্ডিয়া হয়েছে এবং ইন্ডিয়া আফ্রিকা থেকে ভেঙে গিয়ে এশিয়াতে এসে অ্যাটাচ হয়েছে, সেটা আমরা জানি। তারপরে আমাদের হিমালয় তৈরি হয়েছে, সেগুলোর কথা আমি ডিসকাস করছি না। তো ইন্ডিয়া যেমন এসেছে, তার সাথে সাথে আফ্রিকা থেকে প্রচুর মানুষ মাইগ্রেট করে আমাদের আফ্রিকার অন্যান্য পোর্শনে গিয়েছে। প্লাস আফ্রিকার সাথেও আমাদের হচ্ছে বলা হয়ে থাকে যে আমেরিকা, সেটাও আফ্রিকার সাথে অ্যাটাচ ছিল, সেগুলো ভেঙে গিয়েছে। অর্থাৎ মানুষদের যে প্রাচীন জীবাশ্মের কথা উদ্ভব বলা হয় আফ্রিকাতে হয়েছে। তবে আরেকটা যে জীবাশ্ম সেটা বলা হয়, সেটা কিন্তু চীনের ক্ষেত্রে বলা হয়। যে চীনের যে মানে পিকিং মানুষ যেটাকে বলা হয়, বেজিং এ যে পিকিং মানুষ, সেটার উদ্ভব আলাদাভাবে হয়েছে আর আফ্রিকাতে আলাদাভাবে হয়েছে। দুটো কিন্তু আলাদা করা হয়ে থাকে। ওকে, অর্থাৎ ইন্ডিয়ার যে জনবসতি, সেটা কিন্তু বেসিক্যালি প্রাথমিক যে জনবসতি সেটা আফ্রিকা থেকে হয়েছে। এবার চীনের জনবসতি কিন্তু অনেকটাই বেশি কনজেস্টেড বা মানে অনেকটা গার্ডেড ছিল বলে সেখান থেকে কেউ বেরোতে পারেনি। অর্থাৎ চীনের যে সিভিলাইজেশনটা হয়েছে বা চীনে যে মানুষের যে উদ্ভব হয়েছে, সেটা কিন্তু আলাদাভাবে হয়েছে।
তো এটা জেনারেলি বলা হয়ে থাকে। তো এগুলো সম্পর্কে অনেক কিছু এভিডেন্স বা অনেক কিছু আমাদের হয়েছে। তো ভারতবর্ষের ক্ষেত্রে এই যে বললাম কিভাবে আমাদের আফ্রিকা থেকে আফ্রিকার একটা অংশ ভেঙে গিয়ে ভারত হয়েছে, তারপর অন্যান্য জায়গা আফ্রিকারই একটা অংশ ভেঙে অস্ট্রেলিয়া হয়েছে। তো এগুলোর কথা আমি এখন খুব বেশি আলোচনা করছি না, এগুলো জিওগ্রাফি যারা পড়ো বা জিওগ্রাফিতে তোমাদের পড়ার সময় এগুলো সম্পর্কে টুকটাক আলোচনা হবে। কি বলছি, এবার মানুষদের যে প্রথম আবির্ভাব সেটা বেসিক্যালি বলা হয় মহারাষ্ট্রের বোরি গুহা থেকে। বলা হয় যে মহারাষ্ট্রের পুনের কাছে বোরি গুহা অবস্থিত, যেখানে বলা হয় যে ভারতের মানুষদের 14 লক্ষ বছর আগে মানুষদের প্রথম আবির্ভাব হয়েছিল। এখানে বলা হয় প্রাচীন, সব থেকে প্রাচীন মানুষের ভাগ আমরা এই সময়টাকে বলে থাকি। ওকে, এবার আমরা যে আমাদের যে কিছু ভাগ বলা হয় জিওলজিক্যাল যুগকে আমরা দুটো ভাগে ভাগ করি। এবার কথাটা হচ্ছে জিওলজিক্যাল যুগ বলতে কি, জিওলজি মানে পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীতে কি হয়েছে, বিভিন্ন সময় আমরা দেখেছি আইস এজ হয়েছে। আইস এজ মানে কি, যে বিভিন্ন সময় যখন প্রাকৃতিক পরিবর্তন হয়েছে, গ্লোবাল ওয়ার্মিং বলো বা অন্যান্য কারণে আমাদের যে হিম যুগের সূচনা হয়েছিল। বাট প্রত্যেকটা হিম যুগ কিছুদিন পরে সেখান থেকে উষ্ণ যুগ তৈরি হয়, কিছুদিন তাপ বিকিরণ করে, আবার কিছুদিন পরে হিমযুগ বা তুষার যুগ শুরু হয়, তারপর আবার সেখান থেকে মানে আবার হিমযুগ সূচনা, অর্থাৎ এইভাবে আমাদের কন্টিনিউয়েশন, প্রচুরবার হিমযুগ হয়, প্রচুরবার উষ্ণ যুগ হয়। তো এগুলো দেখো হিস্টোরিক্যাল এভিডেন্স রয়েছে, আমি খুব বেশি এগুলোর ভেতরে যাচ্ছি না, কিন্তু তোমাদের যতটুকু জানা দরকার আমি সেগুলো বলছি। আমরা প্রেজেন্টলি এরকম একটা দুটো তুষার যুগের মাঝখানের যুগে আমরা প্রেজেন্টলি বসবাস করছি। অর্থাৎ আমরা আসার আগেও তুষার যুগ ছিল, আমরা চলে যাওয়ার পরে আবার তুষার যুগ আসবে। কি কারণে আসবে সেগুলো আমি খুব বেশি আর আলোচনা করছি না। এই তুষার যুগকে বলা হয় প্লিস্টোসিন যুগ, যেটা জেনারেলি 1.64 মিলিয়ন থেকে 12,000 বছর সময় বলা হয়। 1.64 মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে 10 লাখ, ঠিক আছে, 1 মিলিয়ন মানে 10 লাখ, 1.64 মানে প্রায় আমাদের 16 লাখ বছর আগের কথা, মানে আমাদের হচ্ছে 16 লক্ষ বছর আগের কথা বলা হচ্ছে। এই যে 16 বা 14 লক্ষ বছরের কথা বলা হচ্ছে, সেই সময় আমাদের তুষার যুগ এন্ড হয়েছে। এরপর কি হয়েছে, আমাদের যে বর্তমানে বলা হচ্ছে আমাদের হলোসিন যুগ, প্রেজেন্টলি আমরা হলোসিন যুগে রয়েছে, অর্থাৎ 12,000 থেকে প্রেজেন্ট, অর্থাৎ মানুষ বসবাস করতে পারে বা মানুষের যে অবস্থান বা মানুষের যে বসবাস করার যে জন্য যে মানে এনভায়রনমেন্ট দরকার, সেটা বেসিক্যালি হলোসিন বা উষ্ণ যুগ না হলে আমাদের থাকা পসিবল নয়। এবার এর কারণ কি, যে আমাদের এই উষ্ণ যুগের ক্ষেত্রে আমাদের মধ্যে কিছু অ্যাডাপ্টেশন হয়েছে। মানে আগে যেসব মানুষেরা থাকতো তাদের মানে যে চামড়া বা তাদের যে স্কিন সেগুলো লোমে আবৃত থাকতো। এরপরে ধীরে ধীরে যখন আমরা উষ্ণ আবহাওয়াতে আসছি, তখন আমাদের বডি থেকে ধীরে ধীরে লোমের পরিমাণ কমছে, সেই কারণে আমরা দেখছি সেইগুলো আমাদের এই দুটো যুগ আমরা জেনারেলি বলে থাকি। অর্থাৎ এগুলো আমাদের কন্টিনিউয়াস সার্কেলের মতো হতে থাকে, মানে একবার প্লিস্টোসিন, তারপর হলোসিন, তারপর আবার প্লিস্টোসিন, আবার হলোসিন, এভাবে কন্টিনিউয়েশন হয়ে থাকে। ওকে, এবার আমরা এই মানব সভ্যতার যে সূচনা, এই সময়টাকে আমরা প্রাগ ঐতিহাসিক যুগ বলে থাকি। কেন বলি, কারণ এই সময় আমরা কোনো লিখিত ঐতিহাসিক উপাদান আমরা পাই না, এই কারণে আমরা এই যুগটাকে প্রাক ঐতিহাসিক যুগ বলি। প্রাক ঐতিহাসিক যুগ মানে লিখিত উপাদান না পাওয়া যাওয়ার জন্য আমরা প্রাক ঐতিহাসিক যুগ বলে থাকি। আর্কিওলজিক্যাল, অর্থাৎ এই সময় আমাদের ডিপেন্ড করতে হয় বিভিন্ন মানে প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর। প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে আমরা কি বুঝি, প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে আমরা বুঝি যে বিভিন্ন ব্যবহার করা জিনিসপত্র, যেমন কেউ হচ্ছে তোমার অস্ত্র ব্যবহার করছে, কোনো পটারি ব্যবহার করছে, সেই পটারি গুলো একটা জায়গা থেকে অন্য জায়গায় যদি আমরা পাই, তার মানে বলতে পারি এই পটারি গুলো এক্সচেঞ্জ হতো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইম্পোর্ট হতো, মানে পরিবহন হতো। এগুলো আমরা বিভিন্নভাবে হিস্টোরিয়ানরা বলেছে, কারণ সেই সময় তো কোনো ভিডিও রেকর্ডিং ছিল না যে দেখে আমরা বলে দিলাম যে এটা হয়েছে। কেউ তো সেই সময় আমাদের হচ্ছে ব্লগ করেনি, দেখো গাইজ আমি এখান থেকে এখানে যাচ্ছি, সেসব তো কিছু নেই। ফলে আমাদের এগুলোকে দেখে আইডেন্টিফাই করতে হবে। এবার আমাদের জন লুকবক বলে একজন ফ্রান্সের আর্কিওলজিস্ট, তিনি প্রস্তর যুগকে বলেছেন দুভাগে ভাগ করেছেন, পুরানো প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। মানে প্রস্তর যুগের যারা প্রথম ছিল সেই সময়টাকে আমরা পুরানো প্রস্তর যুগ বলি, আর তারপরে আমরা নব্য প্রস্তর যুগ বলে থাকি। কিন্তু জন লুকবকের যে ভাগটা, তার থেকে আমরা বেশি অ্যাকসেপ্ট করি মর্টিলেটের ভাগ। মর্টিলেটকে, তিনি একজন ফরাসি প্রত্নতত্ত্ববিদ ছিলেন আরেকজন।
তিনি বলেছেন যে এগুলোকে আমরা ৩ ভাগে ভাগ করব। এটা মটিলেটের ভাগ, এটা লুব্বকের ভাগ। তার মধ্যে মটিলেটের ভাগটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি ভালোভাবে। তার মানে লুব্বকের নেই সেটা কিন্তু নয়। আমরা যেটা অ্যাকসেপ্ট করি সেটা। ওকে? তার ভাগ অনুযায়ী আমরা ৩ টে ভাগে ভাগ করি। কি, কি? একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, প্যালিওলিথিক এজ, মধ্য প্রস্তর যুগ, মেসোলিথিক এজ, নব্য প্রস্তর যুগ, নিওলিথিক এজ। আমরা ৩ টে ভাগে জেনারেলি ভাগ করে থাকি। এছাড়া আরেকটা ভাগ আমাদেরকে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে ধাতব প্রস্তর যুগ বা তাম্র প্রস্তর যুগ, যেটাকে আমরা চ্যালকোলিথিক এজ বলে থাকি। মনে রাখবে, তার মানে বলবে স্ক্রিনটা মনে হয় চলে গেছে। স্ক্রিন চলে গেছে বাকিদের? না স্যার, দেখতে পাচ্ছি। না স্যার, ঠিকই আছে। স্ক্রিন দেখা দেখতে যাচ্ছে তো? পাচ্ছি, কিন্তু আপনার কথা কাটাকাটি আসছে। আচ্ছা, প্রত্যেকের কি কাটা আসছে? না স্যার, ঠিকই আছে। আচ্ছা, যার স্যার, আমার কাটা আছে পুরোপুরি দেখছো স্ক্রিন নেটওয়ার্ক, চলে গেছে। তাহলে একবার লেফট করে জয়েন করে শুধু দেখো, তোমার হয়তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ওকে, সম্ভবত ঠিক আছে, ওয়াইফাই তে আছে, সম্ভবত ঠিক আছে, একটু দেখে নাও। আচ্ছা, প্রাচীন প্রস্তর যুগ প্যালিওলিথিক এজ, মধ্য প্রস্তর যুগ মেসোলিথিক এজ, নব্য প্রস্তর যুগ নিওলিথিক এজ। এবার এই যে বললাম ধাতব প্রস্তর যুগ বা চ্যালকোলিথিক এজ, এটা বলে কিন্তু আলাদা কোনো যুগ নয়। তার বলবে সে ৪টে হয়ে গেছে, না, ৪টে নয়। ধাতব প্রস্তর যুগ বা তাম্র প্রস্তর যুগ, এটা কিন্তু কোনো যুগের মধ্যে পড়ে না। এটা নিওলিথিক এজের মাঝামাঝি সময়ে এসে মানুষ কি করেছিল, প্রথম ধাতুর ব্যবহার শিখেছিল। এবং প্রথম ধাতু হিসেবে মানুষ কি পেয়েছিল, এটা হচ্ছে তামা। আর তামাকে বলা হয় চ্যালকো, সেই কারণে এটাকে বলা হয় চ্যালকোলিথিক যুগ। বা তামার সাথে কি করতো, তারা পাথর ব্যবহার করতো, পাথর আর তামাকে মিশিয়ে ব্যবহার করতো। সেই কারণে ধাতব প্রস্তর যুগ, মানে ধাতুও ব্যবহার হচ্ছে, তার সাথে সাথে পাথরও ব্যবহার হচ্ছে। ধাতব প্রস্তর যুগ বা ধাতুর যুগ বা তাম্র প্রস্তর যুগ, এইভাবে ভাগ করা হয়েছে। এবার এই যে ভাগগুলো করা হয়েছে, এগুলো বেসিক্যালি ভাগ করা হয়েছে সেই সময় মানুষেরা কি কি জিনিসপত্র ব্যবহার করত, তারা যেসব জিনিস ব্যবহার করতো সেই সব সরঞ্জামের উপর ভিত্তি করে ভাগ হতো। মানে আজকের দিনে যদি আমরা মানুষকে ভাগ করি, তাহলে কিসের ভিত্তিতে ভাগ করব? যার কাছে বেশি পয়সা আছে সে বড় লোক, যার কাছে কম পয়সা আছে সে গরিব লোক, এইভাবে ভাগ করি। তারপর যারা বাংলায় কথা বলে তারা বাঙালি, যারা হিন্দিতে কথা বলে তারা হচ্ছে হিন্দি ভাষী, যারা হচ্ছে ইন্ডিয়াতে থাকে তারা ইন্ডিয়ান। এভাবে আমরা অনেক রকম ভাগ করতে পারি। কিন্তু সেই সময় মানুষ তো এত রকম ভাগে ভাগ করা যেত না। সেসব মানুষকে ভাগ করা হতো যারা যেরকম জিনিসপত্র তারা ব্যবহার করতো, সেই তার ভিত্তিতে আমরা ভাগ করে থাকি। ওকে, এই কারণে আমাদের ৩টে ভাগ এখানে বলা হয়েছে। ওকে, এবার আমরা এখানে কয়েকটা জিনিস একটু বলবো, যে আজকের দিনে আমরা যে বলে থাকি যে আমাদের খনন করে ৫০,০০০ বছর আগের কিছু জিনিস আবিষ্কার করেছে, বা একটা মূর্তি পাওয়া গেছে, সেই মূর্তিটা আমাদের ৩০,০০০ বছরের পুরানো। তার মানে ৩০,০০০ বছরের পুরনো মানে নিশ্চয়ই কেউ না কেউ ৩০,০০০ বছর আগে একটা মূর্তি বানিয়েছে। বা কোনো মূর্তি যদি আজ থেকে আমরা ১০,০০০ বছর আগে পাই, সেই ১০,০০০ বছর আগে কেউ না কেউ মূর্তি বানিয়েছিল, তার মানে সে সময় মানুষ বসবাস করতো। তাহলে সেগুলোর ভিত্তিতে আমরা করি। এবার এই যে কথাগুলো বলা হয়ে থাকে, এটা কিসের ভিত্তিতে বলা? নিশ্চয়ই তার গায়ে লেখা নেই এটা হচ্ছে এত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, তাই তো? তার মানে আমরা এগুলো কি করি, সেই জিনিসগুলোর বয়স নির্ধারণ করি যে সেটা কবে তৈরি করা হয়েছিল, অর্থাৎ যেটাকে বলা হয় প্রত্নতত্ত্বের কাল নির্ধারণ। যার সবচেয়ে ফেমাস পদ্ধতি সেটা হচ্ছে রেডিও কার্বন ডেটিং। রেডিও কার্বন ডেটিং পদ্ধতি হচ্ছে আজকের দিনে সব থেকে মানে মানে যেটাকে বলবো সব থেকে মানে অ্যাডভান্স বলবো না, সব থেকে প্রচলিত, ঠিক আছে, সব থেকে যেটা বহুল প্রচলিত সেটা। কিন্তু আজকের দিনে এটা কিন্তু রেডিও কার্বন ডেটিংটা অনেকটা ব্যাকডেটেড হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু একটা সময় নির্ভরযোগ্য ছিল রেডিও কার্বন ডেটিং। যখন এটা আবিষ্কার হয়েছিল, এটা খুব বেশি পপুলারিটি হয়েছিল। কি, বেসিক্যালি ছোট্ট করে আমি একটু বলে দিচ্ছি, যে কোনো মানে জিনিসপত্রের মধ্যে কি হয়, দুটো জিনিসের অনুপাত হয়। কার্বনের C12 আইসোটোপ মানে 12 আইসোটোপ, আর C14 আইসোটোপ যেটা তেজস্ক্রিয় আইসোটোপের একটা অনুপাত থাকে। এবার যত সেই জিনিস পুরনো হতে থাকে, তার মধ্যে C14টা কি হয়, ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু C12টা কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ এর ভিত্তিতে আমরা বলতে পারি যে এই জিনিসটা কত বছরের পুরনো।
তো এর বেসিক পদ্ধতি রয়েছে, পদ্ধতিটা তো বোঝানো পসিবল নয়, কিন্তু কি হয় কার্বনের দুটো আইসোটোপের অনুপাত থেকে আমরা বলতে পারি যে কোন জিনিস কতটা বেশি প্রাচীন। সেই পদ্ধতিটাকে বলা হয় রেডিও কার্বন ডেটিং পদ্ধতি। ওকে, এর মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো প্রাচীন জিনিসের বয়স নির্ধারণ করতে পারি। এবার আরো দুটো পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি। ডেন্ড্রোক্রোনোলজি এবার ডেন্ড্রোক্রোনোলজি বলতে কি? এবার দেখো এখানে একটা জিনিস বলেছে যে যেসব মানে জিনিসে কার্বন আছে তাদের আমরা বের করে নিতে পারি। এবার কিছু কিছু জিনিস রয়েছে যার মধ্যে কার্বন নেই, অর্থাৎ যেসব জিনিসের ক্ষেত্রে কার্বন ছাড়া, কার্বন বিহীন যেসব যৌগ থাকবে তাদের আমরা বয়স কি করে নির্ধারণ করব? সেখানে তো আমরা এরকম অনুপাত পাবো না, তাহলে কি তাদের বয়স বের করা যাবে না? যাবে। তাদের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি, যার সাহায্যে আমরা নির্ধারণ করতে পারি যেসব জিনিসে কার্বন বিহীন যৌগ রয়েছে, কারণ সেখানে রেডিও কার্বন ডেটিং পসিবল না। নাম্বার 3 পদ্ধতি কি? প্যালিওলজি ম্যাগনেটিজম। প্যালিওলজি ম্যাগনেটিজম এটা কি পদ্ধতি? প্যালিওলজি ম্যাগনেটিজম বলতে এই পদ্ধতির সাহায্যে আমরা কি বলে থাকি, এর সাহায্যে আমরা বলে থাকি যে কোনো পাথর, ঠিক আছে, কোনো পাথর, একটা স্টোন বা একটা পাথর, সেই পাথরটা কত বছরের পুরানো, ঠিক আছে, সেই পাথরটা কত প্রাচীন, কত প্রাচীন পাথর, সেই পাথর নির্ধারণ। মানে এখানে আমরা কোনো পদার্থকে বের করতে পারি। প্যালিওলজিক ম্যাগনেটিজম এটাও রেডিও কার্বন ডেটিং এর আর ডেন্ড্রোক্রোনোলজির মতোই ব্যাপার, কিন্তু এর মাধ্যমে আমরা যে কোনো জিনিসের বের করতে পারি। কিন্তু প্যালিওলজি ম্যাগনেটিজমের মধ্যে একদম সিম্পলি যে কোনো রক বা পাথরকে নির্ধারণ করতে পারি সেটা কতটা প্রাচীন। বুঝতে পারলাম? আর ফিশন ট্র্যাকিং সব থেকে একটা খুব ইম্পর্টেন্ট একটা মেথডের মধ্যে পড়ে ফিশন ট্র্যাকিং। ফিশন ট্র্যাকিং এর মধ্যে কি হয়, এর মাধ্যমে হয় যে অনেক পাথর থাকে, দেখবে আমরা যখন কোনো জিনিসের হচ্ছে মানে আকরিক বের করি, সে আকরিক কি হয়? এরকম নিশ্চয়ই নয় এখানে মাটি খুঁড়লাম সঙ্গে সঙ্গে সোনা বেরিয়ে গেল, সেরকম নিশ্চয়ই না। সেই সোনাগুলো কি হয়, মানে যেসব সোনা বলো বা খনিজ পদার্থগুলো কি হয়, পাথরের মধ্যে তারা কি থাকে, আটকে থাকে বা লুকিয়ে থাকে। এবার সে বাইরে থেকে নিশ্চয়ই আইডেন্টিফাই করেন এখানে সোনা পাওয়া যায়, সেটাও নিশ্চয়ই মাইনিং করতে হয় আমাদের, মানে খনন করতে হয়। অর্থাৎ সেই খনিজ পদার্থ, কোনো খনিজ পদার্থগুলো পাথর থেকে এক্সট্রাক্ট করা যে হয়, পাথর থেকে খনিজ পদার্থকে যে নিষ্কাশন করার পদ্ধতি, এবং তার মাধ্যমে আমরা যদি বলতে পারি এই খনিজ পদার্থটা এত প্রাচীন, সেই পদ্ধতিটাকে বলা হয় ফিশন ট্র্যাকিং। ওকে, বুঝতে পারছি প্রত্যেককে? বলো, এতটা ক্লিয়ার হলে বলবো। হ্যাঁ স্যার। এবার আমরা কিছু প্যালিওলিথিক যুগের ভাগ, এগুলো একদম আমাদের ডেডিকেটেড ভাগ রয়েছে। প্যালিওলিথিক দুটো গ্রিক শব্দ, একটা প্যালিও কথার অর্থ প্রাচীন, লিথিক কথার অর্থ প্রস্তর, যেটা প্রথমবার ব্যবহার করেছিল জন লুব্ব 1865 এ বলেছেন। আর প্রথম প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন ভারতে আবিষ্কার করেছিল কে? রবার্ট ব্রুস ফুট। তো রবার্ট ব্রুস, এটা আমরা একটা এতেও পড়েছি, একটা হচ্ছে গল্প, আমরা স্টোরি পড়েছি যে প্রাচীন প্রস্তর যুগে ভারতে প্রথম আবিষ্কার তিনি করেছিলেন। তো তিনি প্রথম বলেছিলেন যে এইসব মানুষেরা ছিল কে? নেগ্রিটো বা নিগ্রো জাতির অন্তর্ভুক্ত। নিগ্রো বলতে কারা? মানে যারা একটু বেটে হবে, খর্বকার মানে বেটে হবে, আর ঘোর কৃষ্ণবর্ণ মানে কালো হবে, যেটা আমাদের আফ্রিকার লোকেরা ছিল। দেখো আমরাও প্রথমে কিন্তু এই নিগ্রো জাতির অন্তর্ভুক্তই ছিলাম। তারপর আমরা কি, আমাদের যে পরিবেশের জন্য, আমরা যে এনভায়রনমেন্টে বড় হচ্ছি, সেই পরিবেশের জন্য কি আমাদের বডির মধ্যে মিউটেশন হয়েছে, মিউটেশনের ফলে আমরা এখন ফর্সা হয়ে গেছি। তারপরে আমাদের এখন ফেয়ার এন্ড লাভলি আছে, সেটা বাবু আমাদের আরো ফর্সা বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, মানে সেই প্রত্যেকে হচ্ছে ফর্সা হওয়ার জন্য এ মাখো, ফেয়ার এন্ড লাভলি বলো বা বিভিন্ন ধরনের কেমিক্যাল মাখো। তো একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের বডির যে স্কিন ব্ল্যাক হওয়ার জন্য আমাদের একটা রঞ্জক পদার্থ দরকার, সেটা হচ্ছে মেলানিন, ঠিক আছে। তো এই মেলানিন কি হয়, আমাদের সূর্যর রশ্মি থেকে মেলানিন সংশ্লেষ হয়, যার বডিতে যত বেশি মেলানিন হবে স্কিনে, সে তত বেশি ডার্ক হবে। কিন্তু যার স্কিনে মেলানিন বেশি থাকবে, তার বডিতে কিন্তু তার বডি তত বেশি গ্লো হবে, এবং তার কোনো স্কিনের কোনো ডিজিজ হবে না।
কিন্তু মেলানিন যত কম হবে তত কি হবে, স্কিন ডিজিজ হবে বা স্কিন ক্যান্সার বলে এইসব জিনিস হবে। এবার তুমি ফেয়ার এন্ড লাভলি মাখা মানে তোমার বডি মেলানিন সংশ্লেষ কম করবে। তার মানে তুমি হতে পারবে ফর্সা, কিন্তু কি হবে, তোমার শরীরে স্কিন ক্যান্সার কিন্তু প্রচুর দেখায়। আজকের দিনে মেয়েদের বিভিন্ন ধরনের যে রোগ হচ্ছে তার কারণ কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার। বলবে না স্যার আমি ব্যবহার করি না, তারপর তুমি ব্যবহার করো না কিন্তু তোমার মা নিশ্চয়ই ব্যবহার করেছে, ঠিক আছে? তো সেই সব কারণেও কিন্তু এগুলো হয়ে থাকে, এটা বাই জেনেটিক্যালি এগুলো কিন্তু হয়ে থাকে। তো যাই হোক, সেগুলোর কথা আমি খুব বেশি আলোচনা করছি না, বাট জানা এগুলো সম্পর্কে দরকার। এবার কোথায় কোথায় প্রাচীন প্রস্তর যুগের আমরা নিদর্শন পেয়েছি, তার মধ্যে আমাদের কাশ্মীর অঞ্চলের যে সোয়ান উপত্যকায়, যেখানে আমরা সোয়ান সংস্কৃতি পেয়েছি, মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায়, নর্মদা নদীর উপত্যকায় পেয়েছি, ভীমবেটকা সব থেকে ফেমাস জায়গা যেখানে আমরা এই প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগের নিদর্শন পেয়েছি, এটা ফেমাস জায়গা। আমরা পরে আবার ভীমবেটকা পাবো। উত্তরপ্রদেশের বোলান নদীর উপত্যকায় এইসব জায়গা আমরা সিন্ধু সভ্যতার প্রাচীন যুগের নিদর্শন পেয়েছি। সেই সময় আমাদের যে মানব জাতি, যে হোমো হাবিলিস ছিল বা হোমো ইরেক্টাস, আমাদের হোমোসেপিয়েন্স এর আগে এরা ছিল, এরা বসবাস করত। এই সময়ের মানুষেরা প্রচুর পরিমাণে তারা অস্ত্র শস্ত্রে কোয়ার্ট্রাইজ এক ধরনের এলিমেন্ট যেগুলো ব্যবহার করতো অস্ত্র বানানোর জন্য, অস্ত্রতে সেগুলো পাওয়া যেত। এই জন্য এই যুগের মানুষকে কোয়ার্ট্রাইজ পুরুষও বলা হয়, কারণ তারা কোয়ার্টস ব্যবহার করতো। কোয়ার্টস আজকের দিনে আমাদের সাদা রঙের যে হয় কোয়ার্টস পাথর, সেইগুলো বলা হয়। তারা কি ব্যবহার করতো, তারা জেনারেলি ব্যবহার করতো হাত কুঠার বা চপার, মানে যেগুলো আমাদের ভোঁতা জিনিসপত্র, অমসৃণ ভোঁতা পাথর, যেগুলো কোয়ার্ট্রাইজ বা নুড়ি পাথর দিয়ে তারা তৈরি করতো। অর্থাৎ এই সময় মানুষেরা এইভাবে কিন্তু জিনিসগুলোকে ব্যবহার করত। এবার খাদ্য হিসেবে তারা কি খেত, কাঁচা মাংস খেত। কেন? কারণ সেই সময় তারা আগুনের ব্যবহার জানতো না, সেই কারণে তারা খাদ্য সংগ্রহ করত এবং কাঁচা মাংস খেত। শিকার করত, ফলমূল সংগ্রহ করত, কারণ মানুষ তখন পশু পালন জানতো না। তারা সেই সময় গ্যাদারিং করত, গ্যাদারিং মানে জিনিস মারতো, হান্টিং আর গ্যাদারিং করত, মেরে সেগুলোকে করে রাখতো, যেমন ঠান্ডার জন্য, না সেই জন্য এটাকে হান্টিং আর গ্যাদারিং বলা হয়ে থাকে। তারা এই সময় এই কাজগুলোই তারা করতো, হান্টিং গ্যাদারিংই করতো তারা। ওকে, এই সময় মানুষেরা অবশ্যই যাযাবর জীবনযাপন করতো। যাযাবর মানে তাদের যেহেতু দেখো ঘর দর নেই, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। যাগুলোকে আমরা নরমাডি বা মাইগ্রেটারিও বলে থাকি। তারা কি করতো, যে হান্টিং আর গ্যাদারিং করতো, মেনশন করা আছে। শিকার করে খাবার দাবার খেত, এই যে মেনশন করে দিয়েছেন। বাসস্থান, কোনো স্থায়ী বাসস্থান ছিল না, প্রাকৃতিক গুহায় বসবাস করত। তারা কৃষিকাজ, আগুন জ্বালানো জানতো না, নির্দিষ্ট বাসস্থান ছিল না। এবার প্যালিওলিথিক যুগের শেষের দিকে এসে তারা আগুনের ব্যবহার শেখে এবং যে আমাদের প্রেজেন্ট মানুষ হোমোসেপিয়েন্সে পরিণত হয়। আমরা কিন্তু এখন হোমোসেপিয়েন্স নয়, আমরা এখন হোমোসেপিয়েন্স মানে একটু আমরা অ্যাডভান্স হয়ে গেছি, ঠিক আছে? যাই হোক, সেটা বড় কথা নয়, কতটা অ্যাডভান্স হয়েছি সেটা নিয়ে আর কিছু বলে লাভ নেই। আচ্ছা, মধ্যপ্রস্তর যুগ, মেসোলিথিক এজ। মেসোস কথার অর্থ হচ্ছে মধ্য, আর লিথোস কথার অর্থ হচ্ছে প্রস্তর, এই জন্য এটাকে বলা হয় মধ্যপ্রস্তর যুগ, মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ। আর এই যুগের প্রধান বৈশিষ্ট্য কি ছিল, মাইক্রোলিথ। মাইক্রোলিথ কথার অর্থ এই সময় তারা ক্ষুদ্র জিনিসপত্র, ক্ষুদ্র অস্ত্র তারা ব্যবহার করত, এই জন্য এই যুগকে বলা হতো মাইক্রোলিথিক যুগ। এই সাহায্যে তারা হাড় দিয়ে ফলা বানাতো, ছুরি বানাতো এবং জাঁতা জাতীয় উপকরণ তারা তৈরি করতো। অর্থাৎ এই যুগের মানুষেরা কি করতো, মাইক্রোলিথিক যুগে তারা বসবাস করতো, মাইক্রোলিথিক তাদের ছিল। পশুপালন, সেই সময় কিন্তু চাকার প্রচলন হয়নি বলে তারা পশু শিকার, পশুপালন, মাছ ধরা এইসব কাজ করতো। কৃষিকাজ তারা শেষ ভাগে এসে শিখে। এই যুগে, মেসোলিথিক যুগে এসে মানুষ প্রথম পশুপালন করতে শেখে। মাছ ধরার পদ্ধতি আবিষ্কার করে, মাছ মানে এখনকার দিনে জাল থেকে মাছ নয়, সেই তোমার হচ্ছে কোনো একটা জায়গা আছে, মাছ যাচ্ছে উপর থেকে বর্ষা ছুঁড়ে সেই জায়গাটায় মাছ ধরে, ঠিক আছে? কোথায় কোথায় এভিডেন্স পেয়েছি, বর্ধমানের, আমাদের প্রেজেন্টলি বর্ধমানের দুর্গাপুরের বীরভানপুর গ্রাম, উত্তরপ্রদেশের প্রতাপগড় মির্জাপুরে, মধ্যপ্রদেশের আগমগড় সবচেয়ে ফেমাস জায়গা। আর ভীমবেটকা, দেখো ভীমবেটকা বলেছিলাম আগে, এখনো আছে ভীমবেটকা, সব থেকে ফেমাস জায়গা যেখানে প্যালিওলিথিক এর মেসোলিথিক রয়েছে। আর সাউথ ইন্ডিয়াতে তিন ভ্যালি মানে তিরুনেলভেলি, আজকের দিনে যেটা তিরুবনন্তপুরম,
সেই জায়গাতেও এর নিদর্শন আমরা পেয়েছি। আর এই ভীমবেটকা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইউনেস্কোর হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে। ভীমবেটকা আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে, আমরা প্রত্যেকেই জানি, যেটাকে প্রথমে বৌদ্ধ স্থান হিসাবে যেটাকে প্রথম অবস্থায় একটা বৌদ্ধ স্থান হিসাবে বলা হয়েছিল, কিন্তু পরে এটাকে প্রাচীন প্রস্তর যুগের স্থান হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। যার যে আবিষ্কার বলো বা যার যে মানে যেটার হচ্ছে হয়েছে তোমার হচ্ছে কি বলে যেটার মানে আবিষ্কার যাকে বলা হয়, এবং প্রথম যিনি এটা সম্পর্কে আবিষ্কার করেছিলেন তখন সেটা হচ্ছে বিষ্ণু শ্রীধর ওয়াঙ্কার। বিষ্ণু শ্রীধর ওয়াঙ্কার একজন পণ্ডিত যাকে ভারতীয় প্রস্তর শিল্পের জনক হিসেবে কনসিডার করা, এবং ভীমবেটকাকে 2003 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কনসিডার করা হয়েছে। এরপর নব্য প্রস্তর যুগ, যেটাকে আমরা বলি হচ্ছে নিওলিথিক এজ। নিওলিথিক এজের ক্ষেত্রে কি হয়েছে, নিওলিথিক মানে নিওস কথার অর্থ প্রস্তর, আর লিথোস নিওক্স কথার অর্থ নতুন, আর লিথোস কথার অর্থ হচ্ছে প্রস্তর, যেখান থেকে হয় নব্য প্রস্তর যুগ। এই সময় কি হয়, যে যেগুলো আবিষ্কার করতো চকচকে মসৃণ পাথর, যেগুলোর অস্তিত্ব আমরা সিন্ধ প্রদেশ, বেলুচিস্তান, সাউথ ইন্ডিয়ার পিকলিহাল, বিহার, উড়িষ্যা আশ্রমে পেয়েছি। মেহেরগড় আমাদের নব্য প্রস্তর যুগের একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে কনসিডারেবল। এই যুগের নিদর্শনের মধ্যে মানুষ কি করে, কৃষিকাজ শিখেছিল, আগে পশুপালন, এখানে গৃহপালিত পশুর ব্যবহার শিখে, প্রথম নৌকা নির্মাণ করে, ঘর বাড়ি নির্মাণ করে, তুলো থেকে সুতো ব্যবহার করে, এবং মানুষের প্রথম পোষ মানানো পশু ছিল কুকুর, আর প্রথম গৃহপালিত পশু ছিল ভেড়া। দুটোর মধ্যে পার্থক্য মনে রাখবে। পেট যদি বলা হয় তাহলে কুকুর ইজ এ পেট, আর গৃহপালিত পশু যেটা ভেড়া সেটা হচ্ছে ডোমেস্টিক অ্যানিমাল। তো দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, ডোমেস্টিক আর পেট পার্থক্য বোঝো তো? ডোমেস্টিক আর পেটের মধ্যে কোন জিনিসকে ডোমেস্টিক বলা হয়, কোনটাকে পেট বলা হয়? হ্যাঁ স্যার। আচ্ছা, এই সময় মানুষ প্রথম চাকার ব্যবহার শেখে, ধাতু তামা, মানুষ প্রথম ধাতু হিসেবে তামার ব্যবহার শেখে। কাশ্মীরের যেটা হচ্ছে বুর্জ হোম থেকে মানুষকে সমাধি করার নীতি আবিষ্কার পাওয়া গেছে। মানুষের সাথে যে কুকুরের যে কবর দেওয়ার প্রথা প্রচলিত, এগুলো আমরা সিন্ধু সভ্যতাতে দেখব। ধান চাষের নিদর্শন আমরা পেয়েছি, এলাহাবাদ বলো, আমাদের লোথাল বলো, রংপুর বলো পেয়েছি। চাকার ব্যবহার, আগুনের ব্যবহার নিদর্শন এখানে আমরা প্রভূতভাবে পেয়েছি। বোলার নদীর উপত্যকায় এগুলোর সবকিছু নিদর্শন পেয়েছি। আর ডক্টর বিষ্ণু ওয়াঙ্কার যে বলেছেন তিনি এই ভীমবেটকা গুহা আবিষ্কার করেছিলেন। এই কারণে ডক্টর বিষ্ণু ওয়াঙ্কারকে ফাদার অফ রক আর্থ ইন ইন্ডিয়া বলা হয়ে থাকে। এটা আমরা অলরেডি পড়েছি, বলে এই উপরে বললাম, এই যে এখানে বললাম, ঠিক আছে। ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়াঙ্কারের কথা বললাম, প্রস্তর শিল্পের জনক, মানে ফাদার অফ রক আর্ট ইন ইন্ডিয়া বলা, কারণ তিনি প্রথম ভীমবেটকাটা আবিষ্কার করেছেন। এই কারণে ভীমবেটকা আজকের দিনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা আর্কিওলজিক্যাল সাইটের মধ্যে অন্যতম। ওকে, এবার হচ্ছে চ্যালকোলিথিক এজ। চ্যালকো কথার অর্থ হচ্ছে তামা, চ্যালকোলিথিক কথার অর্থ হচ্ছে তাম্র প্রস্তর। এই যুগে মানুষ ধাতুর ব্যবহার শেখে। তামা প্রথম মানুষের ব্যবহার করা ধাতু। ইউরোপের যে সুমের অঞ্চল থেকে প্রথম তামার আবিষ্কার হয়েছিল, পরে তামার সাথে কি হয়, টিন মিশিয়ে তৈরি করা হয় ব্রোঞ্জ। সেই থেকে এর নাম হয়ে গেছে কি চ্যালকোলিথিক যুগ। চ্যালকোলিথিক যুগ বা ব্রোঞ্জ যুগ বলা হয়ে থাকে।
এই যুগে মানুষ ভেড়া, গরু, ভেড়া, শুয়োর, মোষ এইসব গৃহপালিত পশু ব্যবহার করত, কিন্তু গৃহপালিত পশু তারা কিন্তু খাদ্য হিসেবে ব্যবহার করতো, দুধ হিসেবে নয়। গম, বার্লি ছিল প্রধান খাদ্য। এছাড়া মানে আমাদের বাজরা, ডাল জাতীয় শস্য ব্যবহার করত। মাটির সরঞ্জাম তারাও প্রস্তুত করত। কালো, লাল রঙের মাটি তারা ব্যবহার করত। পোড়া ইটের ব্যবহার জানতো না, কাঁচা ইটের ব্যবহার করতো। পোড়া আর কাঁচা ইটের মধ্যে পার্থক্য বুঝি। পোড়া ইট মানে যেটাকে আগুনে পোড়ানো হয়, কাঁচা ইট মানে যেগুলোকে রোদে শুকানো হয়। ঠিক আছে, কাঁচা ইটের হতো, পোড়া ইটের হতো না। তারা লেখা পড়া জানতো না, এবং সেই জন্য লেখা তারা জানতো না। এবং তারা সেই জন্য আমাদের সিন্ধু সভ্যতায় আমরা হচ্ছে কিছু পিক্টোগ্রাফি দেখবো, একটু পরেই দেখবো। মৃতদেহকে তারা কবর দিত, জেনারেলি উত্তর দক্ষিণে, উত্তর দিকে মাথা করে তারা কবর দিত। আর এই সিন্ধু সভ্যতা যেটা রয়েছে সেটা এই তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। এরপরে লৌহ যুগ আসে, যেটা বেসিক্যালি বৈদিক সভ্যতার কথা বলা হয়েছে। সংস্কৃতির মধ্যে কিছু বানাস সংস্কৃতি, চম্বল নদীর তীরে কায়াথা সংস্কৃতি, নর্মদা নদীর তীরে মালয় সংস্কৃতি গড়ে উঠেছিল। এগুলো সেই সময় বিভিন্ন কালচার, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কালচার গড়ে উঠেছিল। নিদর্শন আমরা অলরেডি আগেও বলেছি, তার মধ্যে সিন্ধু সভ্যতার নিদর্শনে পিকলি হল খুব ফেমাস। তারপরে হচ্ছে দৈমাবাদ, রংপুর, ঠিক আছে। তারপর আরো বিভিন্ন জায়গা রয়েছে, আমরা পরে এগুলো সম্পর্কে দেখবো। সিন্ধু সভ্যতা একটু পরে আমরা এক্সটেন্ডেড আলোচনা করব। এবার প্রথম যদি বলা, সবচেয়ে প্রাচীনতম সভ্যতা যদি আমাদের বলা হয়, সবচেয়ে প্রাচীনতম সভ্যতা সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হিসেবে আমরা যদি বলি, সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। এবার মেহেরগড় সভ্যতার ব্যাপারটা কি? সেকেন্ড। সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কি? মেহেরগড় সভ্যতা, যেটা 1974 সালে ফ্রাঁসোয়া জারিজ তোমার হচ্ছে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। এটা প্রেজেন্টলি যেহেতু পাকিস্তানে অবস্থিত, এবং পাকিস্তানে তখন আর্কিওলজিক্যাল 1974 মানে 1947 সালে ভারত স্বাধীন হয়ে গেছিল। এই সময় রিচার্ড মিডো, সেটা হচ্ছে পাকিস্তানের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের হেড, তারা এটা আবিষ্কার করেছেন। কোথায়? বেলুচিস্তানে কাচ্চি সমভূমিতে আবিষ্কার করে। এটা হচ্ছে প্রাচীনতম সভ্যতার মধ্যে কনসিডারেবল। এটা আমাদের বোলান নদীর তীরে অবস্থিত। রেডিও কার্বন ডেটিং পদ্ধতির সাহায্যে বলা হয় এটা সবচেয়ে প্রাচীনতম সভ্যতা। এবার এর বিস্তার, এটাকে আমরা সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হিসেবে বলি, যেটা বোলান নদীর উপত্যকায় গড়ে উঠেছে। আর প্রধান কেন্দ্র মেহেরগড়, মানে এই যে জায়গা না মেহেরগড় সভ্যতা, বেসিক্যালি সেই জায়গার প্রত্নকেন্দ্রের নাম অনুসারে মেহেরগড় সভ্যতা বলা হয়ে থাকে। এছাড়া আরো কিছু জায়গা মেহেরগড়ের মধ্যে অবস্থিত, যেটা হচ্ছে রানগুন্ডাই, কোটদিজি, এগুলো কাচ্চিবেগ, নৌসেরা, এগুলো অবস্থিত রয়েছে। কিছু জিনিস পাওয়া গেছে, কুচ বিশিষ্ট সার, হাড়ের তৈরি সূচ, এগুলো এক্সেট্রা মেনশন করা আছে। এগুলো শুধু পড়ার মতো ব্যাপার। এবার একটা জিনিস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট বলতে ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে, এই যে জায়গাটা আমি এবার ডিসকাস করব বা বলবো, এটা শুধুমাত্র যে এই চ্যাপ্টার কিন্তু সেটার কথা বলা হচ্ছে, কারণ এর মধ্যে টোটাল যে জিনিসপত্র তার একটা সামারির মতো এখানে করা আছে। কিছু উল্লেখযোগ্য গ্রন্থ, বুকস এন্ড অথার্স এর মতো বুকস রয়েছে প্রাচীন থেকে। সেই বইগুলো আমাদের বিভিন্ন সময় কোশ্চেনের মধ্যে এসে থাকে। যেমন প্রজ্ঞা পারমিতা, মাধ্যমিক সূত্র, রস রত্নাকর, শত সাহসিকা, এই বইগুলোর রাইটার কি? এটা হচ্ছে নাগার্জুন। এইরকম কোশ্চেন এসে থাকে যে প্রজ্ঞা পারমিতার রচয়িতাকে, নাগার্জুন। ঠিক আছে, এইভাবে আমাদের কিন্তু পড়তে হবে, এগুলো মাথার মধ্যে রাখতে হবে। যেমন সুশ্রুত সংহিতা, রাইটার কে? সুশ্রুত, যিনি একজন প্রথম আমাদের সার্জারিয়ান বলা হয়ে থাকে, বা মানে ফিজিশিয়ান বলা হয়ে থাকে, যে আমাদের এই করে বলে অপারেশন করে। কামসূত্র, ঋষি বাদশায়নের লেখা কামসূত্র, যেটা নিয়ে যার আমাদের এভিডেন্স, আমাদের খাজুরাহো টেম্পল, ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে কামসূত্র অবস্থিত। এছাড়া বিখ্যাত বই মুদ্রা রাক্ষস, দেবী চন্দ্রগুপ্ত। মুদ্রা রাক্ষস থেকে আমরা কি জানতে পারি দেখি, মনে আছে নাকি কারো? মুদ্রা রাক্ষস থেকে আমরা কি জানতে পারি বলতো? স্যার ওই কৌটিল্যর কথা জানতে পারি। মনে হচ্ছে কৌটিল্য না, চুড়াটা প্লাস হচ্ছে চন্দ্রগুপ্ত।
মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন আরোহণ। আর দেবী চন্দ্রগুপ্তন থেকে কি জানতে পারি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সিংহাসন আরোহণের পর, তাই তো? মনে পড়ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। এছাড়া তারপরে আমাদের অমর কোষ, অমর সিংহের লেখা বই অমর কোষ রয়েছে। এছাড়া আমাদের কথা শরীর সাগর, সোমদেবের লেখা বই। এছাড়া অর্থশাস্ত্র তো আমাদের খুব ফেমাস বই, যেটা আমাদের বিখ্যাত রাইটার আমাদের যে চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, খুব ভীষণ ফেমাস একজন ব্যক্তি আমাদের হিস্ট্রির, মানে খুবই ফেমাস। যদি বলা হয় ফাদার অফ ইন্ডিয়া, যদি কাউকে বলা হয়, মানে ভারতের জনক বলা হয়, সেটা গান্ধীজি কখনোই নয়, সেটা হচ্ছে কৌটিল্যকে কনসিডার আমাদের করা উচিত। ঠিক আছে, কারণ এটাই আমাদের বলা উচিত, ফাদার অফ নেশন বা জাতির জনক আমাদের কৌটিল্যকে বলা উচিত, গান্ধীজিকে একদমই নয়। ঠিক আছে, যাই হোক, সেটার কথা আমি, এটা আমার মন্তব্য নয়, যারা হিস্ট্রি বোঝে এটা তাদের মন্তব্য। ওকে, এছাড়া দেখো বুদ্ধচরিত, বজ্রসূচি, সূত্রঙ্কলার, সৌন্দরানন্দ, সারিপুত্র প্রকরণ, বিভিন্ন বই, এগুলো বেসিক্যালি বুদ্ধিস্ট টেক্সটের ওপর লেখা বই। আমি এগুলোর নাম পরে আবার পাবে। এটা হচ্ছে অশ্ব ঘোষের লেখা। অশ্ব ঘোষ কার সভাকবি ছিল মনে আছে? বা কার সভায় উপস্থিত ছিলেন অশ্ব ঘোষ? বাহ, সব বলে কাজ করলাম, ভালো। কনিষ্ক। ওকে, আচ্ছা। চরক সংহিতা, চরকের লেখা বই। এছাড়া দান সাগর, অদ্ভুত সাগর, উত্তর সাগর, প্রতিষ্ঠা সাগর, এগুলো রাইটার কে? বল্লাল সেন। বল্লাল সেন কে ছিল গো? সেন বংশের উল্লেখযোগ্য রাজা। সেন বংশের রাজা। সেন বংশের তিনি উল্লেখযোগ্য রাজা। কৌলিন্য প্রথা প্রয়োগ করেছিলেন না, চালু করেছিলেন। একদম একদম। আচ্ছা, তারপরে অভিজ্ঞানম শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূত, কুমার সম্ভব, এরকম বিখ্যাত কিছু বই, যার রাইটার হচ্ছে মহাকবি কালিদাস, যাকে বলা হয় ভারতের শেক্সপিয়ার। জিনিসটা উল্টো করা উচিত, যে শেক্সপিয়ারকে বলা উচিত ভারতের কালিদাস, তার কারণ কালিদাসের সময় আগে, শেক্সপিয়ারের সময় পরে। ঠিক আছে, তো যাই হোক, এগুলো আমাদের ব্যাপার। কিরিতার্জুনিয়ম, বিখ্যাত বই, যার রাইটার হচ্ছে ভারবি। সূর্য সিদ্ধান্ত, পঞ্চ সিদ্ধান্ত, যেগুলো আমাদের জ্যোতিষবিদ্যা বিষয়ক বই, যার রাইটার হচ্ছে আমাদের বরাহ মিহির। ভীষণ ইম্পর্টেন্ট বুকস এর মধ্যে রয়েছে, এগুলো আমাদের পড়তে হবে। স্যার, এছাড়া বই, বলো। স্যার বলছি স্যার, বরাহমিহির যে পঞ্চশীলন থেকে ওনার থেকে মানে উল্লেখযোগ্য গ্রন্থ, কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে বলা হচ্ছে যে ওটা আর্যভট্টের লেখা। মানে এই জায়গাটা আমার মানে এত কমপ্লিকেশন হচ্ছে যে এতদিন তো জেনে এসেছি যে পঞ্চশীলন থেকে বরাহমিহিরের উল্লেখযোগ্য একটা রচনা। তো বলছে যদি ফার্স্ট অপশন যদি আর্যভট্ট থাকে তখন আর্যভট্ট দিতে বলছে। কে এই বলেছে জায়গাটা বাবা একটু এটা? ক্লিয়ার করুন। এটা কোথায়, কে বলেছে এই কথাটা? স্যার ওই লুসেন্ট থেকে একটা বই থেকে দেখছিলাম আর কি। লুসেন্টে, মানে লুসেন্টে এরকম লেখা আছে, তাই তো? লুসেন্টে এরকম লেখা নেই তো, লুসেন্টে যারা তাহলে পড়ছে বা আমরা মানে লুসেন্ট আমিও পড়ছি, যে লুসেন্টে ওখানে বলছে যে আর্যভট্টের ওটা লেখা। এবারে লুসেন্ট যারা আমি আরো এই পড়ছে, মানে আমাদের একটা বান্ধবী, ও বলছে যে না ওইটা হচ্ছে যে আর্যভট্ট আগে থাকলে আর্যভট্ট হিসাবে। আমি বলছি না, আর্যভট্ট কোনোদিন হতে পারে না। বলছে না, লুসেন্ট এটা বলছে। দেখো, এগুলো সম্পর্কে আমি একটা কথা তোমাদের বলি। তোমাদের একটা জিনিস সম্পর্কে বোঝা উচিত, যে আমি একটা কথা বলছি, যে বিভিন্ন রাইটারের ক্ষেত্রে যে তোমাদের একটা মিসকনসেপশন কি, যে আহ, এই বইতে জীবন মুখোপাধ্যায়ের বই, ঠিক আছে, জীবন মুখার্জির বইয়ে লেখা আছে যে হচ্ছে বাবর হুমায়ুনকে পরাজিত করেছিল বা কিছু একটা, যাই হোক, লেখা আছে। এবার তোমরা ভাবছো যে হ্যাঁ, এটা তো জীবন মুখার্জি এটা এই কথাটা বলেছে, তার মানে ঠিক আছে। সম্পূর্ণ একটা কথা মনে রাখবে, যে একটা বইয়ের রাইটার, যে সে বইটাতে যে ইনফরমেশন লিখেছে, সে লিখেছে, এটা কিন্তু ভুল কথা। এটা কিন্তু মাথার মধ্যে সবসময় রাখবে, যে এই বইতে জীবন মুখার্জি কিছু বলেছিল না। এই বইগুলো অনেকটাই থাকে একটা কপি রাইটের বই। মানে তোমরা যদি ওষুধ দোকানে যাও, ওষুধ দোকানে গিয়ে দেখবে কি, যে ওষুধ দোকানে, যে কোন একটা ওষুধ দোকানে গেলে, তাহলে তুমি চাইলে কি আজকে একটা ওষুধ দোকান খুলতে পারো? না, পারো না, বলো তাহলে। আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, তারপর একদম বুঝে যাবে যে ব্যাপারটা কি। না তুমি না, খুলতে ওই তো পারবে আজকে ওষুধ? লাইসেন্স চাই। আচ্ছা, লাইসেন্সটা তুমি কোথা থেকে পাবে বলো? লাইসেন্সটা কোথা থেকে পাবে? সরকারের ট্রেনিং থেকে। করতে হয় মনে হয়, ট্রেনিং সরকারের করতে হয় থেকে? তার। হ্যাঁ। সরকারের থেকে একদম ভুল কথা, যে সরকারের থেকে তুমি লাইসেন্স পাবে। তাহলে কোথা থেকে পাবে?
কোথা থেকে পাবে? দেখো জিনিসটা বোঝো। সাপোজ অমিত বলে একজন লোক, ঠিক আছে? সেই লোকটা কি করেছে, বি ফার্ম পড়েছে। বি ফার্ম মানে ফার্মাসিস্ট পড়েছে। ফার্মাসিস্ট বলে একটা কোর্স হয়, জানো? জানো কি জানো না বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ফার্মাসিস্ট পড়লো। ফার্মাসিস্ট পড়ার পরে তার মানে তার কাছে একটা তার অধিকার রয়েছে অমিতের, যে সে যেহেতু ফার্মাসিস্ট পড়েছে তার মানে সে ওষুধ সম্পর্কে তার জ্ঞান রয়েছে। ওকে, কিন্তু অমিত হচ্ছে একজন গরিব ফ্যামিলির লোক, গরিব ফ্যামিলির ছেলে। সে ফার্মাসিস্ট পড়েছে কিন্তু সে ওষুধ দোকান করার মতো তার পয়সা নেই। তখন একজন লোক এলো, রাহুল, ঠিক আছে? সে বলল যে বাবু তুমি পড়েছো কিন্তু আমি তো বাবা পড়িনি, কিন্তু আমার কাছে প্রচুর টাকা আছে, আমি কি করব, একটা মেডিসিন দোকান করব। মেডিসিন দোকান করব কিন্তু আমি করতে পারবো না, কারণ আমি তো ফার্মাসিস্ট পড়িনি। তাহলে কি উপায়, যে যেহেতু তুমি ফার্মাসিস্ট করেছো তার মানে তুমি আমাকে পারমিশন দাও যে আমি তোমার নামে ওষুধ বিক্রি করবো, যেটাকে বলা হয়। অমিত কি করলো, তখন রাহুল কি করলো, একটা মেডিসিন দোকান খুললো। যাই হোক হচ্ছে PKU বলে একটা দোকান খুললো। সেই দোকানটায় সে ওষুধ বিক্রি করলো, কিন্তু এর জন্য লাইসেন্স দরকার। সে লাইসেন্স কোথা থেকে পেলো, অমিতের কাছ থেকে পেলো। অর্থাৎ এখানে যদি ওষুধ বিক্রি করে কিছু যদি গন্ডগোল হয় তাহলে পুলিশ কাকে ধরবে, অমিতকে এসে ধরবে। কিন্তু এই যে যেহেতু রাহুল অমিতের কাছ থেকে লাইসেন্স নিয়েছে, সেই কারণে রাহুল অমিতকে প্রত্যেক মাসে 5,000 টাকা করে দিল। অমিতও খুশি, রাহুলও খুশি। তার মানে এখানে এরপরে যা গন্ডগোল হবে তার জন্য কে রেসপন্সিবল, অমিত রেসপন্সিবল। কিন্তু গন্ডগোলটা কে করবে, রাহুল। বুঝতে পারলে না পারলেনি? প্রথম কথা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার বলে দিচ্ছি বইয়ের ক্ষেত্রে ব্যাপার কি হয়। জীবন মুখার্জি একটা নাম, ওকে? এবার কোন একজন পাবলিশার, সে ধরো হচ্ছে ABC একটা পাবলিশার, সে একটা বই বিক্রি করতে চাইছে। বইটা লেখার জন্য সে জীবন মুখোপাধ্যায়ের কাছে পারমিশন লিখছে যে আমি বাবু তোমার নামে একটা বই পাবলিশ করবো, ঠিক আছে? তার জন্য আমি তোমাকে প্রত্যেক মাসে দেবো বা একটা টাইমে 10,000 টাকা বা 10 লাখ টাকা দেবো। বইটা আমরাই লিখবো, তুমি শুধু বলবে হ্যাঁ এটা তোমার লেখা। তাহলে বইটা কি জীবন মুখার্জি লিখছে? আমাকে বলো, কি বুঝতে না পারছো? স্যার, না। আসল ব্যাপার এখানেই হচ্ছে। তোমরা যদি ভাবো যে একটা বইয়ের রাইটার জীবন মুখার্জি বা একটা বইয়ের রাইটার সুচিন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, একদম ভুল ভাবছো। কি বললাম বোঝা গেল? এটা হচ্ছে ওষুধ দোকানের ব্যবসার মতো। তার মানে এরপর যদি লুসেন্ট পড়তে যাও, ভেবেচিন্তে একটা জিনিস বুঝবে, এখানের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কোনো হিস্টোরিয়ান লেখেনি, যেটা পাবলিশাররা বিভিন্ন জায়গা থেকে কপি করে লিখেছে। এবার সেই লুসেন্টের আবার মার্ডার কারা করে, ইউটিউবাররা। মানে যাদের সাবজেক্ট সম্পর্কে জ্ঞান নেই, দুটো বই পড়েছে, মনে হয়েছে এখান থেকে এটা পড়বো, ওই বিভিন্ন ধরনের হিস্টোরিয়ান যাই হোক কি বুঝেছে জানি না, সেখান থেকে করে লুসেন্টের কোশ্চেন অ্যান্সার সলভ করতে লেগে। তোমরা সেগুলো দেখো, তার মানে এটাই হবে উত্তর। কি বললাম, বোঝাতে পেরেছি কি পারিনি? হ্যাঁ স্যার, হ্যাঁ। বুঝে গেল? পুরো আমি ব্যাপারটা বুঝিয়ে দিলাম। এবার দেখো বাকি যা ভাবার বাবা তোমরা দেখো। ব্যবসা মানে জিনিসপত্র বাবা এইভাবে চলে। এবার তারপরে তোমাদের ব্যাপার। তার মানে যারা এরকম এক্সপ্লেন করে তাদেরকে আমি কোনো দোষ দিচ্ছি না, তার কারণ তারা অ্যাকচুয়াল অথেন্টিক জায়গা থেকে পড়ে না বা অথেন্টিক জিনিস জানে না। আর অথেন্টিক জিনিস সম্পর্কে নয়, বাজারে তোমরা একটু গেলে প্র্যাকটিস সেট একটা কিনে নিলে খুব সুন্দর বলে, যে এটা এই প্র্যাকটিস সেটে খুব ভালো কিছু এক্সপ্লেন করা আছে, উত্তরের সাথে সাথে আবার পিছনে এক্সপ্লেনেশন আজকের দিনে দিয়ে দিচ্ছে, তাই তো? খুব ভালো লাগে পড়তে, খুব ভালো এক্সপ্লেনেশন দিয়েছে। একটু খুঁজে দেখবে যে অ্যাকচুয়ালি যে এক্সপ্লেনেশনটা দিয়েছে বা লিখেছে সে বই সে সাবজেক্টটা সম্পর্কে তার জ্ঞান আছে তো, এক্সপ্লেনেশন দেওয়ার মতো সে যোগ্য ব্যক্তি তো। সেটা তো তোমরা জানো না কে লিখেছে, কে বলেছে, তার কতটা জ্ঞান আছে। না জেনে সেগুলোকে কপি করতে দিই। কোনো আইডিয়া আছে আর্যভট্ট আর বরাহমিহির সম্পর্কে? যারা বলছে আর্যভট্ট কি করেছে, বরাহমিহির কি করেছে, আর্যভট্টের গ্রাউন্ড কি ছিল, বরাহমিহিরের গ্রাউন্ড কি ছিল, গুপ্ত যুগে তারা কিভাবে কাজ করেছে, কতটা তারা একসাথে একসাথে কাজ করেছে, কতটা না আলাদা কাজ করেছে কতটা, এগুলো না জেনে উত্তর এসেছে, তাই তো? যাই হোক, মানে তোমাদের এটা সম্পর্কে একটু বোঝানোর এটাই উদ্দেশ্য, যে পড়ার সময় একটু ভেবে চিন্তে পড়ো, ঠিক আছে? কোনো ডাউট হলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি ক্লিয়ার করে দেবো। কিন্তু এখানে যদি কোনো কোশ্চেন থাকে, সূর্য সিদ্ধান্ত, পঞ্চ সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্ত,
অপশন সবসময় বরাহমিহির করবে, আর্যভট্ট কখনোই করবে না। ওকে, অপশন যদি আর্যভট্ট থাকে আর্যভট্ট করবে না। তবে একটা কথা বলবো, একটা জিনিস মাথায় রাখবে, যদি বরাহমিহির না মেনশন করে তখন আর্যভট্ট করতে পারো, কিন্তু কখনোই বরাহমিহির থাকলে আর্যভট্ট ফার্স্ট প্রেফারেন্সে আসবে না, এটা মাথায় রাখবে। কিন্তু একদমই হবে না সেটা নয়, কিন্তু বরাহমিহির অ্যাকচুয়াল অ্যান্সারের মধ্যে যাবে। ওকে, চলো আমি এই কারণে আমি খুব বেশি ডিটেলস আলোচনা করলাম না, কেন হবে কি হবে সেটাও আমি বলতে পারি, তার জন্য বলতে গেলে আমাকে অনেক ডেপথের কথা বলতে হবে, ঠিক আছে, কিন্তু যতটুকু স্যার বললাম আমি এটাই ওই মাথার মধ্যে রাখি। আর্যভট্ট বা বরাহমিহির সম্পর্কে আমি অনেকটা পড়েছি, ওই জন্য আবার ওই জায়গাটাতে ওই জন্য আবার আরো হচ্ছে, আমি শিওর বলছি যে না ওটা শিওর পঞ্চসিদ্ধা, এই আর্যভট্ট হবে না। সে আমার উপর মানে অনেকটা শিওর দিচ্ছে, তখন আমি মনে মনে ভাবি যে কি করবে, বা স্যারকে তাহলে একবার জিজ্ঞাসা করতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার হচ্ছে 10 কুমার চরিত, যেটা দণ্ডিনের লেখা বই। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা বই। আয়ুর্বেদ দীপিকা চক্রপাণি দত্তের লেখা বই। রামচরিত মানস তুলসীদাসের লেখা বই। আর রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা বই। পবনদূত ধৈল লেখা বই। গীত গোবিন্দ জয়দেব, বৃক্ষকটিকম শূদ্রক, মঙ্গল কাব্য বিজয়গুপ্ত, নীতিসার কামন্দ, দায়ভার জিমুদ্বাহন, মিলিন্দ পানহ নাগসেন, মহাভাষ্য পতঞ্জলি, রত্নাবলী প্রিয়দর্শী নাগানন্দ হর্ষবর্ধনের, পাণিনির অষ্টাধ্যায়ী, ব্যাস ব্যাসদেবের লেখা হচ্ছে স্বপ্নবাসবদত্ত, এটা ব্যাস আছে অনেক জায়গায়, ভাস আছে। মনে তো স্যার ভাস আছে, হ্যাঁ। ওই ওই তো বললাম, তুমি বলো না এই ভিএস, এটা কি বলবে, ভাস না ব্যাস? ভাস না বাংলায় হলে ব্যাস? ভাস, আর ওটা ব্যাস ইংলিশে ইংলিশে সবই হলে। একই ব্যাপার। প্রপার নাউন তুমি বাংলায় পড়েছো যখন, চামিন্ডা ভ্যাস না চামিন্ডা ভাস, কোনটা ঠিক? এটাই ঠিক। একজনের নাম যখন চামিন্ডা সাউথ নিউ কি বলে শ্রীলঙ্কার একজন বোলার ছিল চামিন্ডা ভ্যাস, কি বলে চামিন্ডা ভ্যাস, কোনটা ঠিক? সবই ঠিক, কোনো কিছু ভুল নেই। আচ্ছা, তুমি সবকে তো আর বাঙালির উচ্চারণে তো হতে পারে না, ঠিক আছে, বাঙালিরা উচ্চারণটা করতে খুব ভালোবাসে, তাই না? বাঙালির উচ্চারণের তো কোনো মা বাপ নেই। যাই হোক, সেই উচ্চারণ তো বাঙালি খুব ভালো করে। আচ্ছা, কাদম্বরী বানভট্টের লেখা বই তো এক্সেট্রা, এই বইগুলো আমাদের পড়তে হবে। এছাড়া আরো কিছু কিছু আমাদের জিনিসপত্র আছে যেগুলো প্রশস্তি সম্পর্কে। এলাহাবাদ প্রশস্তি, সেটা হচ্ছে হরিসেনের লেখা, সমুদ্রগুপ্তের কৃতিত্ব। নাসিক প্রশস্তি, যেটা গৌতমী বলশ্রীর লেখা। জুনাগড় প্রশস্তি, রুদ্রদামন, যেটা হচ্ছে তোমার হচ্ছে শক শাসক রুদ্রদামনের রাজ্য, যেটা হচ্ছে আমাদের হচ্ছে রবিকীর্তি, ঠিক আছে। তো এইগুলো সম্পর্কে কোন প্রশস্তি থেকে কার কথা জানা যায় বা কে রাইটার, এই সম্পর্কে ব্যাপার থাকে। গোয়ালিয়র, যেটা প্রতিয়া রাজা ভোজের কথা বলা হয়। আইহোল প্রশস্তি, রবিকীর্তি, ঠিক আছে। আচ্ছা, না রুদ্রদামনের যেটা হচ্ছে কে ছিল বলো, রুদ্রদামনের যে মন্ত্রী তার নাম কি ছিল বলতো? রুদ্রদামনের হচ্ছে মন্ত্রীর নাম কি ছিল? আহ বলো না। রবিকীর্তি দ্বিতীয় পুলকেশী ছিল, রুদ্রদামনের প্রাইম মিনিস্টারের নাম কি ছিল? যে ওই তোমার ওই যে সুদর্শন রথ খননের সঙ্গে যুক্ত ছিল, না পুস্তক, কি বলতো? পুষ্যগুপ্ত। না পুষ্যগুপ্ত না, তো না পুষ্যগুপ্ত পুস্তক তোমার, ঘরে নির্মাণ করেছিলেন পুষ্যগুপ্ত। হ্যাঁ নামটা ভুলে গেল, যাই হোক। আচ্ছা, জানো দেওপাড়া প্রশস্তি, উমাপতি ধরের লেখা, ঠিক আছে? এইগুলো পড়তে হবে। হাতিগুম্পা খারবেলের কৃতিত্ব। কলিঙ্গ লিপি থেকে অশোক, সম্পদ লিপি থেকে কনিষ্ক, ইরান লিপি থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তঞ্জোর লিপি থেকে প্রথম রাজেন্দ্র চোল, তিরুমালাই লিপি থেকে প্রথম রাজেন্দ্র চোল, খালিমপুর থেকে ধর্মপাল, ভিতারি থেকে স্কন্দগুপ্ত, গঞ্জাম থেকে শশাঙ্ক, নানাঘাট থেকে প্রথম সাতকর্ণী, মন্দাসর থেকে যশোবর্ধন। তো এই লিপিগুলো কার সম্পর্কে কি, এগুলো কিন্তু আমাদের এখানে ডাইরেক্টলি পড়তে হবে, নাহলে এগুলো না পড়লে এগুলো কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে যে কোথা থেকে কার রাজার সম্পর্কে জানা গেছে। এরপরে আমরা একদম সিন্ধু সভ্যতার যে বিভিন্ন প্রত্নকেন্দ্র বা কোন জায়গা থেকে কি পাওয়া গেছে, কোথায় কি সাইট, সেগুলোর একটা দেওয়া আছে। তার মধ্যে ভারতের রাজস্থানে রয়েছে কালীবঙ্গান, হরিয়ানাতে রয়েছে বনওয়ালি ভগবানপুর, উত্তরপ্রদেশে আলমগীরপুর, গুজরাটে লোথাল, ধোলাবিরা, রংপুর, সুরকাটোড়া, পাঞ্জাবে রূপা, রাকিগাড়ি, দৈমাবাদ, মহারাষ্ট্রে জম্মু কাশ্মীরের মান্ডা, সিন্ধু প্রদেশে মহেঞ্জোদাড়ো, হরপ্পা, আমরি, বেলুচিস্তানে মেহেরগড়, বালাকোট, ডাবরকোট, পশ্চিম পাঞ্জাবে হরপ্পা, আফগানিস্তানের সর্তুগাই, এইসব জায়গাগুলো রয়েছে। কোন জায়গায় মানে ভারতে বা কোন রাজ্যে কোন জায়গাগুলো রয়েছে, পাকিস্তানের মধ্যে কি কি জায়গা, ভারতের মধ্যে কোন কোন জায়গা, তার এখানে বলে দিয়েছি।
এর বাইরেও অনেক সাইট আছে, তোমরা দেখলে পড়তে পারো, কোনো সমস্যা নেই। বাট লাগবে। এবার এদের সম্পর্কে কিছু মন্তব্য দেওয়া আছে। মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ, যেটাকে মহাদেবন কুক্কুটারমা বলেছেন। আবিষ্কার 1922 সালে রাখাল দাস ব্যানার্জি করেছে। এখান থেকে বৃহৎ শস্যাগার, বৃহৎ স্নানাগার পাওয়া গেছে। কিন্তু অপশনে যদি দেয় যে বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে, তাহলে বৃহৎ স্নানাগার যদি বলে গ্রেট বাথ, তাহলে সেটা হবে মহেঞ্জোদারো, ঠিক আছে। আর গ্রেট গ্র্যানারি যদি বলা হয় সেটা হবে হরপ্পা। কিন্তু সব থেকে বড় গ্র্যানারি আর বাথ মহেঞ্জোদারোতে দুটো পাওয়া গেছে। তাহলে গ্রেট গ্র্যানারি বা শস্যাগার বললে আমরা কেন হরপ্পা বলবো? তার কারণ হরপ্পায় যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 12টা শস্যাগার, মানে 6x12, সরি 6x12, মানে কি দুটো এরকম রো পাওয়া গেছে, এদিকে 6টা এদিকে 6টা, এভাবে 12টা পাওয়া গেছে। সেই কারণে এটা আমরা গ্রেট গ্র্যান্ড, এবং এটাকে সেই সময়ের ব্যাংকের সাথে, সেন্ট্রাল ব্যাংকের সাথে তুলনা করা হয়। কেন সেন্ট্রাল ব্যাংক? তার কারণ হচ্ছে যে সেই সময় তো কোনো কয়েন টয়েন ছিল না, সে কারণে মানুষ কি হতো, শস্যকেই তাদের সম্পদ হিসেবে কনসিডার করত। আর কি কি পাওয়া গেছে? এটা হচ্ছে পশুপতি মহাদেবের শিল পাওয়া গেছে, পশুপতি শিল। ব্রোঞ্জ নির্মিত নিত্যরত নারী মূর্তি, এটা কি নির্মিত কোশ্চেন এসে থাকে। কেন্দ্রীয় শস্যাগার পাওয়া গেছে। তারপর দাঁড়িযুক্ত পাথরের মূর্তি, বোনা সুতিবস্ত্র পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে কতগুলো স্তর পাওয়া গেছে? 9টা স্তর পাওয়া গেছে। হরপ্পায় 6টা স্তর পাওয়া গেছে। স্তর বেসিক্যালি কি, এই সভ্যতা 9বার ডিস্ট্রয় হয়েছে, 9বার তার উপরে আবার সিভিলাইজেশন তৈরি হয়েছে। হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য, যেটা 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেছে, যেটা সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত প্রত্নকেন্দ্র। এখান থেকে কি পাওয়া গেছে? 12টা শস্যাগার, কফিনবন্দি সমাধি, এখানে ধয় হস্যই হবে, কফিনবন্দি সমাধি পাওয়া গেছে, ব্রোঞ্জে টানা এক্কাগার। তারপর এই তোমার এই মহেঞ্জোদারো হরপ্পা নগর পরিকল্পনা একই হওয়ার কারণে এটাকে টুইন সিটি বা যমজ নগর বলা হয়। লোথাল ভোগবা নদীর তীরে অবস্থিত, হিন্দু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। এখানে আর্টিফিশিয়াল ডকইয়ার্ড বা কৃত্রিম পোতাশ্রয় পাওয়া গেছে। ধান চাষের নিদর্শন পাওয়া গেছে, দাবার মতো দৃশ্য খেলা পাওয়া গেছে, টেরাকোটার ঘোড়ার উপস্থিতি, আধুনিক কম্পাসের যন্ত্র, কবরস্থান, এখানে পুরুষ নারীর মৃতদেহ একসাথে, অগ্নিবেদী, যজ্ঞের নিদর্শন, পঞ্চতন্ত্রের মতো জারে শিয়ালের কাহিনী, যেটাকে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করা হয়েছিল, বাট এটা টেন্টেটিভ লিস্টের মধ্যে আছে, এটা কিন্তু হয়নি, টেন্টেটিভ লিস্টের মধ্যে আছে। কালীবঙ্গানের অর্থ কালো বালা, রাজস্থানে অবস্থিত, এক সারিতে 7টি যজ্ঞবেদী, উটের হাড়, লাঙ্গলের প্রাচীনতম নিদর্শন, শল্য চিকিৎসার নিদর্শন। আর এখানে সিটাডেল দুভাগে বিভক্ত। চানহুদারো কে ল্যাঙ্কশায়ার বলা হয়, ল্যাঙ্কশায়ার হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য ডেভেলপ, ননীগোপাল মজুমদার আবিষ্কার। একমাত্র নগর যেখানে সিটাডেল নেই। কালির দোয়াত পাওয়া গেছে, ইটের ওপর কুকুরের পায়ের ছাপ পাওয়া গেছে, খেলনার কারখানা পাওয়া গেছে। ধোলাভিরা জগৎপতি যোশী আবিষ্কার করেছে, শহর 3টি ভাগে বিভক্ত। জলাধারের নিদর্শন পাওয়া গেছে, আধুনিক জল সরবরাহ পদ্ধতি। স্টেডিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে, ফেমাস। কর্কট ক্রান্তি রেখার উপর অবস্থিত একমাত্র প্রত্নকেন্দ্র। আর এখানে ভারত সরকার 2021-এ ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে এটাকে ঘোষণা করেছে, ঠিক আছে, এটা হয়ে গেছে। আমাদের হচ্ছে ধোলাভিরা ফেমাস। রোপার স্বাধীন ভারতের প্রথম আবিষ্কৃত প্রত্নকেন্দ্র, কারণ 1953 সালে এটা আবিষ্কার হয়েছিল, কারণ 1947-এর পরে এটাই আবিষ্কার। মানুষের সাথে কুকুরের সমাধি, তামার কুড়ুল পাওয়া গেছে। বনওয়ালিতে আমাদের উন্নত গুণসম্পন্ন বার্লি পাওয়া গেছে, গ্রিড প্যাটার্ন অনুসরণ করা হয়নি। সুরকোটোড়াতে ঘোড়ার হাড়ের নিদর্শন, পাত্র সমাধি পাওয়া গেছে। রংপুরে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। পড়তে হবে কোথায় কি কি পাওয়া গেছে, এগুলো কোশ্চেন পড়ে। আর লাস্ট অফ অল একটা ম্যাপ আমি এখানে দিয়ে দিয়েছি, কোথায় কি কি অবস্থিত, এগুলো তোমরা এখানে পেয়ে যাবে, কোন জায়গাতে কি অবস্থিত। একটা ভালো, যে এটা মহেঞ্জোদারো এখানে অবস্থিত, সুৎকা জেন্ডর অবস্থিত, এখানে হচ্ছে লোথাল অবস্থিত, এখানে তোমার হচ্ছে এই যে কালীবঙ্গান অবস্থিত, হরপ্পা অবস্থিত, রূপার অবস্থিত, ঠিক আছে। আরো তোমরা হচ্ছে গুগল করলে পেয়ে যাবে, এটা অসুবিধা নেই। আর অর্থনৈতিক জীবনের মধ্যে কিছু মেনশন করা আছে, পড়ে নেবে, পেয়ে যাবে। কৃষিভিত্তিক জীবনযাপন ছিল, এইসব পশুপালন করতো, ব্যবহার করতো। গম জব প্রধান খাদ্য ছিল, ধানের ব্যবহার করতো না। রাই বার্লি এইসব রবি শস্য, জোয়ার বাজরা খারিফ শস্য চাষ করতো। ধান চাষের নিদর্শন শুধুমাত্র লোথাল রংপুরেই পাওয়া গেছে, গুজরাটে। শিল্পের মধ্যে
কারিগরি বিদ্যার ব্যবহার করত, কারিগরি দ্রব্য ব্যবসা বাণিজ্য করত, তুলো উৎপাদন করত, মৃৎ পাত্রের বাসন ব্যবহার করত, আর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের মানে পাথর তারা ব্যবহার করতো। কোথা থেকে কি ইম্পোর্ট করতো সেগুলো বলা আছে। কর্নেলিয়াম পাথর বস্ত্র নির্মাণের প্রাচীনতম নিদর্শন মহেঞ্জোদারোতে পাওয়া যায়। বাণিজ্য বণিকদের পুনি বলা হতো। মিশর, সুমের, ব্যাবিলনের সাথে তারা বাণিজ্য করতো। বাণিজ্য হতো বিনিময় প্রথা বা বার্টার সিস্টেমের মাধ্যমে তারা বাণিজ্য করতো। তারপর হচ্ছে সিলমোহরের নৌকা, জাহাজে, মাস্তুল এইসব ছবি থেকে বোঝা যায় তারা সমুদ্র যাত্রা করতো। মাল পরিবহনের জন্য বলদ, ষাঁড়, গাধা, উট, হাতি ব্যবহার করত। বাটখারার প্রচলন ছিল, যেগুলো চুনাপাথর স্টিয়াটাইট দ্বারা গঠিত। কোন জায়গা থেকে কি আমদানি করতে বলা আছে? হিমালয় থেকে দেবদারু কাঠ, মহীশূর থেকে সোনা, রাজস্থান থেকে তামা, সীসা চুনাপাথর, সুমের থেকে রূপা, মধ্য এশিয়া থেকে জেড পাথর, কচ্ছের রন থেকে শঙ্খ, আর হচ্ছে তোমার ল্যাপিস লাজুলি আফগানিস্তান থেকে, কর্নেলিয়াম সৌরাষ্ট্র থেকে আমদানি করত। রপ্তানির মধ্যে নীলকান্ত মণি, ময়ূর, সুতিবস্ত্র তারা রপ্তানি করত। আর সিন্ধু সভ্যতার অধিবাসীদের সুমেরের অধিবাসীরা মেলুহা বলে সম্বোধন করত, আর ব্যাবিলনের কার্পাসিস্তকে সিদ্ধম বলা হতো। আর সমাজে 3 ধরনের লোক বসবাস করত। উচ্চবিত্ত, যেটা জেনারেলি পুরোহিতরা হতো, মধ্যবিত্ত যারা ধনী বণিক কারিগররা হতো, আর নিম্নবিত্ত দরিদ্র কৃষক ছিল, শ্রমিক, আর একদম নিচে কৃতদাসদের ব্যবস্থা ছিল। ধর্মীয় জীবন তারা বেসিক্যালি প্রাকৃতিক শক্তি আর প্রতীকী শক্তির পূজা করতো। প্রাকৃতিক শক্তি মানে প্রাকৃতিক, এই সূর্যদেব, বায়ুদেব, এইসব প্রকৃতির পুজো করতো। প্রতীক মানে বিভিন্ন সিম্বলের তারা পুজো করতো, যেটাকে টোটাম উপাসনা বলা হতো। দেবী মাতৃদেবীর পূজা করতো, নরবলি হতো। আর প্রোটোশিব বা আদি শিবের মূর্তি খুবই ইম্পর্টেন্ট, যেটা পশুপতি শিব বা প্রোটোশিবের মূর্তি পাওয়া গেছে। এর মধ্যে কোন কোন পশু ছিল? হাতি, গন্ডার, বাঘ, মহিষ, হরিণ, এগুলো আমাদের পড়তে হবে। আর তার সঙ্গে সাপও ছিল। যাই এই 5টা মাথায় রাখতে, কি কে ছিল কি ছিল না পরে। নাগ পূজার প্রচলন হতো, বাকি যারা ছিল তাদেরও পুজো হতো, এই যে উপরে বললাম। পায়রার পুজো করতো, কারণ এটা মেসেজ এক্সচেঞ্জের জন্য ব্যবহার হতো পায়রা। পিপল গাছ বা বট গাছের পুজো হতো। স্বস্তিকা চিহ্ন, সূর্য চক্র চিহ্নের পূজা হতো। সমাধি 3 ধরনের সমাধি হতো, পূর্ণ সমাধি, আংশিক সমাধি, দেহান্ত সমাধি। পূর্ণ সমাধি মানে মারা যাওয়ার পরে তাদেরকে চৌকা অথবা ডিম্বাকৃতি গর্ভে শোয়ানো হতো, মানে যাকে বলা হয় একদম মারার পরেই সমাধি দিয়ে দেওয়া। আংশিক সমাধি মানে তার ডেড বডিকে একটা উঁচু জায়গায় রেখে দেওয়া হতো, সেগুলো পশু পাখি খাওয়ার পরে তার যে হাড়গুলো থাকবে, সে হাড়গুলোর সাথে মৃতের হচ্ছে কিছু অলংকার নিয়ে সমাধিস্থ করা হতো। আর দেহান্তর সমাধি, যেগুলো মানে পুড়িয়ে দেওয়ার পরে তার ছাইকে পাত্রে ভরে একটা ঘরের কাছাকাছি একটা জায়গায় সমাধিস্থ করা হতো। 3 ধরনের সমাধি হতো, যার টাইপ হচ্ছে R37 আর H টাইপ হতো। লোথালে আমরা দেখেছি যে লোথালে নারী পুরুষ একসাথে সমাধি। যুগ্ম সমাধি শুধু লোথালেই ছিল। কালীবঙ্গানে 2 টাইপের গোলাকার আয়তকার সমাধি। রোপারে মানুষের সাথে কুকুরের সমাধি। কালীবঙ্গানে ইটের তৈরি সমাধি ক্ষেত্র পাওয়া গেলেও কোনো দেহাবশেষের চিহ্ন পাওয়া যায়নি। আর প্রশাসনিক ব্যবস্থার শীর্ষে ছিল বণিকরা, কারণ তাদের হাতে অর্থ ছিল বেশি। নগর কেন্দ্রিক সভ্যতা ছিল, রক্ষণশীল সমাজ ছিল। আর কোনো সিন্ধু সভ্যতাতে কোনো রকমের তলোয়ার বা ভারী অস্ত্রের নিদর্শন পাওয়া যায়নি। সেই কারণে তারা বেসিক্যালি বলা হতো তারা শান্তি প্রিয় ছিল, কোনো ইনভেশন তাদের মধ্যে হয়নি। সিটাডেল বেসিক্যালি শহরের একটা উঁচু জায়গাকে বলা হতো, যেটা মানুষদের দ্বারা নির্মিত ঢিপির মতো। সেগুলো প্রাচীর দ্বারা ঘেরা থাকতো, যেখানে বেসিক্যালি সমাজের উচ্চবিত্ত লোকেরা বসবাস করত। এটা বেসিক্যালি ছিল প্রশাসকদের বাস, এবং বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার উদ্দেশ্যে সিটাডেল ব্যবহার করা হতো। কোন জায়গায় কি কি ইন্ডাস্ট্রি ছিল? প্রস্তর শিল্পের ইন্ডাস্ট্রি লোথালে ছিল, ধাতব শিল্প, অলংকার শিল্প বাল্লাকোটে আর চানহুদারতে, আর ব্রোঞ্জ শিল্প দইমাবাদে পাওয়া গেছে। কি কারণে ধ্বংস হয়েছে সেই কারণে মেনশন করা আছে, সেটা হচ্ছে মার্টিমার হুইলার বলেছেন যে বৈদেশিক আক্রমণের ফলে ধ্বংস হয়েছে। কেভিয়ার কেনেডি বলেছেন যে মহামারীর কারণে হয়েছে। মার্শাল বলেছেন, জন মার্শাল বলেছেন ভূমিকম্পের কারণে। প্লাবনের কারণে বলেছে সাহানি, জয়রাম সাহানি বলেছেন প্লাবনের কারণে। অরেল স্টেইন বলেছেন যে জলবায়ু পরিবর্তনের, আর কমলানন্দ ঘোষ নদী পথের পরিবর্তন। হোলস বলেছেন বৈদেশিক বাণিজ্যে অচল অবস্থা। অল ব্রাইট বলেছেন যে কি কারণে হয়েছে, 7টা মন্তব্য দেওয়া আছে। এটা মন্তব্য পড়ে যে কার
মন্তব্য অনুযায়ী সিন্ধু সভ্যতার পতনের কারণ ছিল জলবায়ুর পরিবর্তন। অপশনের মধ্যে অরেল স্টেইন, তারপর মার্টিমার হুইলার, জন মার্শাল, দয়ারাম সাহানি। উত্তর করতে হবে অরেল স্টেইন। ওকে, ব্যাস এই হচ্ছে আমাদের আজকের প্রথম দিনের ক্লাস, যেখানে আমরা একদম প্যালিওলিথিক, মেসোলিথিক থেকে শুরু করে কিছু বুকস এন্ড অথার্স আর টোটাল সিন্ধু সভ্যতা আলোচনা করলাম। ওকে, আচ্ছা, প্রত্যেকের টপিক ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, দাঁড়া এক সেকেন্ড। নেক্সট ডে, ঠিক আছে, নেক্সট ডে কি করবে তোমাদের পড়ে আসতে হবে। নেক্সট ডে যে হিস্ট্রি ক্লাস থাকবে সেখানে আমরা আজকের যেটা পড়ালো মানে সিন্ধু সভ্যতা প্লাস আজকে যে প্রাগ ঐতিহাসিক সভ্যতা, ঠিক আছে, প্রাগ ঐতিহাসিক যে সভ্যতা, ঐতিহাসিক সভ্যতা আর যে কিছু বই যেগুলো আজকে লিখে দিলাম, এগুলো টোটাল পড়ে আসবে। এগুলোর উপরে নেক্সট দিন প্রথমে আমরা এমসিকিউ আলোচনা করব। 20 থেকে 25 এমসিকিউ আমরা নেক্সট দিন আলোচনা করব। তারপরের দিন আমরা আলোচনা করব বৈদিক সভ্যতা। নেক্সট দিনের আমাদের টপিক বৈদিক সভ্যতা প্লাস মহাজনপদ। ঠিক আছে, বৈদিক সভ্যতা আর মহাজনপদ সম্পর্কে নেক্সট ডে আমরা আলোচনা করব। একদিনেই আমাদের এটা সম্পর্কে আলোচনা হবে, প্লাস তারপরের দিন আমরা তার এমসিকিউ নেক্সট দিন ডিসকাস করব। নেক্সট দিন মানে এটা পড়া থাকবে, এই দুটো পড়বে তারপরের দিন, তারপরে এমসিকিউ ডিসকাস করবে। ওকে।